আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ সিরিজে আজকে আমরা 25-26 সেশনে আসা গণিত অঙ্কের প্রশ্ন সমাধান করব। তো গণিত অংশে যে 25টা এমসিকিউ থাকে সবগুলো প্রশ্ন আমরা একদম বেসিক সহ তোমাদের বোঝাই দেওয়ার চেষ্টা করব, যেন এই টাইপের প্রশ্ন পরবর্তী সালে আসলে তোমরা খুব সহজেই অ্যান্সার করে আসতে পারো। তো চলো দেখে নেওয়া যাক এই প্রশ্নগুলো। তার আগে আমাদের চ্যানেলটা তুমি যদি দেখে থাকো অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবা, ঠিক আছে? আর এটার লেকচার শিট আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, পিডিএফ, সেখান থেকে তুমি কালেক্ট করে নিবা। ওকে, চলো আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা আমরা দেখি। তো প্রথমে দেখো এখানে আসছিল মূলত একটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় এই সংক্রান্ত। আর বিপরীত ম্যাট্রিক্স এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য, মোটামুটি 2/2 ক্রমের, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো 2/2 ক্রমের ম্যাট্রিক্স বের করার খুবই শর্টকাট একটা সূত্র থাকে, সেটা আমরা জানি। যদি এই এটা সমান আমাদের যদি ম্যাট্রিক্সটা এ বি সি ডি হয়, তাহলে আমাদের এ ইনভার্সটা আমরা কিভাবে বের করি? 1/মডুলাস অফ এ বা ডিটারমিনেন্ট অফ এ। আর এখানে আমরা কি করব? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করব। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা খুব সহজেই করা যায়। সেটা কি বলতো? এই এ আর ডি পরস্পর এক্সচেঞ্জ করবে, তাহলে এখানে ডি চলে আসলো, এখানে এ চলে আসলো, এবং আমাদের যে গৌণ কর্ণ, প্রধান কর্ণ বরাবর কি করবে? এক্সচেঞ্জ, এবং গৌণ কর্ণ বরাবর চিহ্ন পরিবর্তন। তাহলে গৌণ কর্ণ বরাবর কি আছে? সি আর ডি আছে, তাহলে এখানে চিহ্ন পরিবর্তন হবে -সি, আর এখানে হবে -বি। তো এই হয়ে গেল আমাদের কি বলতো? বিপরীত ম্যাট্রিক্স। তো মডুলাস অফ এ কেমনে বের করে? মডুলাস অফ এ এটা আমরা কি জানি, যে প্রধান কর্ণ বরাবর যারা আছে এদের গুণফল মাইনাস গৌণ কর্ণ বরাবর যারা আছে এদের গুণফল। এই তো, ঠিক আছে? তো চলো এটা আমরা এভাবে করি। তাহলে এ ইনভার্স এখানে কি হবে? এ ইনভার্স এটা সমান কি হবে? 1/মডুলাস। তো মডুলাস আমরা কেমনে বের করব? এই যে প্রধান কর্ণ বরাবর গুণফল, তাহলে 3 দুগুণে কত হয়? 6 হয়, মাইনাস গৌণ কর্ণ বরাবর এদের গুণফল, 4 দুগুণে কত হয়? 8। তাহলে আমাদের মডুলাস অফ এ নির্ণয় হয়ে গেছে। এই যে মডুলাস অফ এ বা ডিটারমিনেন্ট অফ এ। এরপর আমরা কি করব? এক্সচেঞ্জ করব। কি বরাবর? এই যে প্রধান কর্ণ বরাবর এক্সচেঞ্জ করব, 2 আর 3 এক্সচেঞ্জ করব। তাহলে এখানে 3 হলো, এখানে 2 হলো, আর গৌণ কর্ণ বরাবর যারা আছে এদের চিহ্ন পরিবর্তন, এখানে হলো -4, এখানে হবে -2, ঠিক আছে? দেখো প্রত্যেকটা প্রশ্ন 1.25 করে, তো একটু ক্যালকুলেশন তোমাকে করতে হবে। দেখো এখানে আমাদের কি আসে? এখানে কিন্তু মাইনাস, নিচে কিন্তু 2 চলে আসে, ঠিক আছে? 2 চলে আসে। আর এখানে আমাদের কি কি থাকলো? দেখো তো 3 থাকলো, -4 থাকলো, -2 থাকলো, এখানে 2। তো ম্যাট্রিক্সের আগে যদি একটা স্কেলার সংখ্যা থাকে, এটাতে আমরা কি করব? ম্যাট্রিক্সের ভিতরে সবগুলো ভুক্তিকে তোমাকে গুণ করতে হবে। তো দেখো যদি তুমি হাফ দিয়ে 3 এ করে দাও, ভাগ করে দাও, তাহলে দেখো 3/-2, তার মানে আলটিমেটলি কত? আমরা কিন্তু 1.5 পাই। তাহলে দেখো এখানে কত আসছে? এই -হাফ দিয়ে ভিতরে সবগুলো ভুক্তিকে গুণ করে দিব। তাহলে 3 কে তুমি যদি গুণ করো, তাহলে 3/-2 মানে কত? -1.5, ঠিক আছে? -1.5। এবং দেখো -4 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, -2 দিয়ে ভাগ করো, মাইনাস এর যায় কাটা, 4 কে 2 দিয়ে ভাগ করলে থাকে 2, এখানে 2 হলো। এবার দেখো এখানে -2 আর উপরে থাকলো কত? -2, কাটাকাটি, তাহলে এখানে থাকলো কত? 1। নেক্সট এখানে আসো, এখানে 2, উপরে 2 আর নিচে কত? -2, কাটাকাটি করলে -1। তো এইটাই আলটিমেটলি আমাদের হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। এটাই হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের উত্তর। এটা কই আছে দেখো তো? 1.5 টু 1 - 1, 1.5 এই যে 2, এই যে এ নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। তো এইভাবে আমরা খুব সহজেই বিপরীত ম্যাট্রিক্স বের করে ফেলতে পারবো, ঠিক আছে? আসো এবার পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন আমাদের এখানে আসছে হচ্ছে লিমিট থেকে একটা প্রশ্ন। আর লিমিট থেকে ভাই প্রশ্ন আসবেই, অন্তরীকরণ নাই। লিমিট পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, তো লিমিট পার্টটা একটু ভালো করে তোমরা বুঝে যাবা, ঠিক আছে? তো দেখো লিমিটের পার্টটা তুমি সবসময় খেয়াল রাখবা। আমাদের যে লিমিটিং যে পয়েন্ট আছে বা লিমিটিং যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা তুমি এখানে বসাই দিবা। বসানোর ফলে তোমার যদি 0 আসে, বসানোর ফলে তোমার যদি 0 আসে, এটাই কিন্তু অ্যান্সার। বাট যদি 0/0 আসে বা ইনফিনিটি আসে, তো এই মানগুলো আসলে গ্রহণযোগ্য না। কিন্তু 0 আসলো বা 1 2 3 4 5 -1 এরকম মান আসলেও সেটা কিন্তু গ্রহণযোগ্য। দেখো তুমি যদি এখানে π/2 বসাও, তাহলে কি আসে? 1 - sin π/2 মানে কত? sin π/2 মানে 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1। তাহলে 1 - 1 মানে কত? 0। আর এখানে tan 90 ডিগ্রি মানে কিন্তু অসংজ্ঞায়িত। তাহলে এই ভ্যালুটা কি আসে? অসংজ্ঞায়িত আসে। যখনই অসংজ্ঞায়িত আসে, তখন আমরা কি করি? এটা ক্যালকুলেশন করে যতটুকু সরলীকরণ করা যায়, দেন আমরা ভ্যালুটা বসাই। তো আমরা এখানে সরলীকরণ করব। 1 - sin x, এটাকে আসলে ভাঙার মতো কিছু নাই, বাট tan x কে আমি কিন্তু ভাঙতে পারি, তাই না? tan x কে আমরা ভাঙতে পারি। তো এখানে আমরা দ্বিতীয় লাইন থেকে যদি চলে যাই, দেখো tan x কে তুমি যদি ভাঙো, তাহলে কি থাকে? লিমিট x টেন্ডস টু, এখানে π/2 দিলাম, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের 1 - sin x, 1 - sin x, tan x কে আমরা ভাঙতে পারি কি? উপরে sin x, নিচে কি বলতো? cos x, নিচে cos x। তো এটাকে আমরা সুন্দর মতো করি, চলো। দেখো লিমিট x টেন্ডস টু π/2, দেন দেখো এটাকে আমরা sin x into 1 - sin x, 1 - sin x ডিভাইড বাই cos x। তো এবারও তুমি যদি লিমিটটা বসাও, দেখো তো মানটা কেমন আসে। দেখো π/2 যদি বসাই দাও, তাহলে এখানে 0 চলে আসে, 1 - 1 0,
নিচেও 0, 0/0 ফরম্যাট চলে আসে। তো আমি যদি ইউভি করতে যাই এখানে মানটা বড় আসে, বাট আমরা একটা কাজ করতে পারি, আরেকটা কাজ করতে পারি, সেটা দেখো এখানে 1 - sin x আছে। যদি আমি কোনোভাবে 1 + sin x দিয়ে লব এবং হরকে গুণ করতে পারি, তাহলে এখানে a² - b² হয়, তাহলে এখানে কিন্তু তোমার cos x আসে আর নিচেও cos x আছে, কাটাকাটি যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমি এই কাজটাই করব, উভয় পক্ষে কি করব 1 + sin x দিয়ে গুণ করে দেব। তাহলে 1 + sin x দিয়ে আমি যদি গুণ করে দিই তাহলে কি আসে দেখো তো, 1 + sin x দিয়ে গুণ করলে এখানে a + b * a - b কি থাকবে, a² - b², a² - b², ঠিক আছে। তাহলে sin² x থাকলো আর নিচে কি থাকলো বলতো, এখানে cos x into 1 + sin x। তো আমরা কি করলাম বলতো, আমরা এখানে হচ্ছে 1 + sin x এটা দ্বারা গুণ করছি, গুণ করে, ঠিক আছে। তো এটা গেল আমাদের, গুণ করে পাইলাম। তো এখন দেখো 1 - sin² x এটা কিসের সূত্র, cos² x এর সূত্র না। cos² সমান কি লেখা যায়, 1 - sin x না। তো দেখো এখান থেকে আমি লিখতে পারি লিমিট x টেন্ডস টু π/2। দেখো এখানে আমরা sin x ইনটু এখানে দেখো থাকলো কত বলতো, cos² x ডিভাইড বাই এখানে থাকলো দেখো cos x ইনটু হচ্ছে 1 + sin x, 1 + sin x। তো দেখো এখানে cos x কাটা গেল, থাকলো কত, উপরে শুধুমাত্র একটা cos x আছে আর নিচের cos x টা কাটা। তাহলে টোটালি যদি আমরা সাজাই লিখি তাহলে এখানে আমাদের কি কি থাকে দেখো, এটা তো বুঝছো, ঠিক আছে, এটা তো বুঝছো। আচ্ছা আমরা কোন সাইডে লেখা যায়, আচ্ছা আমরা এটা পেজটাকে একটু সাইডে নিয়ে চলে আসি। দেখো এটাকে আমরা একটু সাইডে নিয়ে আসলাম। আচ্ছা থাক। তো এখানে দেখো আচ্ছা এটা আমরা মুছে দিই, ঠিক আছে, এটা মুছে দিই, তোমরা মাথায় রাখো এটা। তো দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ইকুয়াল লিমিট x টেন্ডস টু π/2। মানগুলো একটু বড় বড়ই ছিল, ম্যাথগুলো গ্রুপ 2 এর ম্যাথগুলো একটু সময় সাপেক্ষ, আমি যা দেখলাম মোটামুটি এটা অল্প সময়ের মধ্যে কেউ সলভ করতে পারে নাই, আসলে ম্যাথটা পার্টটা কঠিন ছিল যারা ম্যাথ দেখাইছিল, ঠিক আছে। আচ্ছা অর্থাৎ ম্যাথগুলো একটু বড়, তুমি যখন নেক্সট ম্যাথগুলো সলভ করো তখন বুঝতে পারবা। তাহলে দেখো এখানে কি কি থাকলো আমাদের, উপরে থাকলো হচ্ছে sin x, উপরে থাকলো sin x ইনটু cos x ডিভাইড বাই নিচে থাকলো হচ্ছে 1 + sin x, 1 + sin x। এবার তুমি কি করবা, যেহেতু সরলীকরণ মোটামুটি শেষ, এবার আমরা π/2 বসাবো। এখন বসাই দেখবো যে 0 বা 1 2 3 4 এরকম মান আসে কিনা। যদি অসংজ্ঞায়িত আসে তাহলে আবার এটা ছোটখাটো করবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি আমরা এবার x = π/2 বসাই, x = π/2 বসাই তাহলে কি থাকতেছে, তাহলে দেখো এখানে হচ্ছে sin π/2, এখানে হচ্ছে cos π/2 ডিভাইড বাই 1 + sin π/2, 1 + sin π/2। তাহলে দেখো sin π/2 মান হচ্ছে 1 আর এখানে 1, নিচে আর থাকলো 2 আর cos π/2 মান হচ্ছে 0, তার মানে উপরে থাকলো কত 0/2। দ্যাট মিন্স আমরা লিখতে পারি 0। দেখো অ্যানসার যদি লিমিট বসানোর পরে তুমি 0 পাও সেটাও অ্যানসার, বাট 0/0 অসংজ্ঞায়িত অসীম এরকম মান আসা যাবে না, ঠিক আছে। তাহলে অ্যানসারটা কত আসছে, অ্যানসার হচ্ছে আমাদের 0 আসছে, কই আছে বি নাম্বার অপশনে। তো এইভাবে আমাদের লিমিটের পয়েন্টগুলো করতে হবে। যদি থাকতো আমরা এখানে ইউভি ডিফারেন্সিয়েট করে করতাম, বাট এটা অনেক বড় হয়ে যায়, দরকার নাই, তো আমরা এইভাবে করে ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা তো নেক্সট আসো, পরবর্তী প্রশ্ন আমরা যাই হচ্ছে, দেখো এই যে বিপরীত ত্রিকোণমিতি আসা খুবই সহজ একটা প্রশ্ন। দেখো tan ইনভার্স 1 এটা মানে কি ভাই, π/4 না, তো এটা আমরা জানি, জাস্ট এতটুকুই, tan ইনভার্স x + y এর সূত্র আমরা অ্যাপ্লাই করে দিব। তাহলে দেখো এখানে হচ্ছে আমরা tan ইনভার্স 1 এটার পরিবর্তে কি লিখতে পারি, π/4 আমরা লিখতে পারি। তো এখানে আমরা π/4 লিখলাম, π/4 প্লাস দেখো এই যে tan ইনভার্স 2 + tan ইনভার্স 3 এটাকে আমরা সূত্র করব, ঠিক আছে। tan ইনভার্স 2 প্লাস হচ্ছে কি বলতো tan ইনভার্স 3। তাহলে এখানে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, সূত্র হবে এটা, দেখো tan ইনভার্স x প্লাস হচ্ছে tan ইনভার্স y, এটা সমান আমরা কি লিখতে পারি, tan ইনভার্স x + y ডিভাইড বাই 1 - xy, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে x হচ্ছে 2 আর y হচ্ছে কত, y হচ্ছে 3। তো চলো বসাই দিই এখানে আমরা। তো দেখো এখানে π/4 প্লাস tan ইনভার্স x কত 2, তাহলে 2 + 3 - 1 ডিভাইড বাই 2 × 3, ঠিক আছে। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করলে কি আসে, π/4 প্লাস হচ্ছে tan ইনভার্স দেখো উপরে 5 থাকলো নিচে থাকলো -5, তার মানে এখানে আমরা কি পাবো, tan ইনভার্স -1 পাবো, tan ইনভার্স -1 পাবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা π/4 প্লাস হচ্ছে tan ইনভার্স -1। তো এবার তোমাকে জানতে হবে tan ইনভার্স -1 এটার মানে কত, এটার ভ্যালু কত। তো tan ইনভার্স -1 মানে কি, tan -1 এটা কোন চতুর্ভাগে অবস্থান করছে এটা তোমাকে দেখতে হবে। তাহলে এটা এই ভ্যালুটা হচ্ছে tan ইনভার্স -1, এটা সমান লেখা যায় হচ্ছে tan ইনভার্স -1, এটা সমান লেখা যায় হচ্ছে π প্লাস π/4। আচ্ছা এটা তোমার পাই মাইনাস হবে দ্বিতীয় চতুর্ভাগে tan এর মানটা নেগেটিভ থাকে, তো এইজন্য আমরা কি লিখবো পাই মাইনাস π/4। তাহলে এটা লেখা যায় তোমার 3π/4, ঠিক আছে। তাহলে আমরা এটা tan ইনভার্স 1 এটার পরিবর্তে কি বসাবো, 3π/4 আমরা বসাবো, ঠিক আছে। তো দেখো এখানে তুমি লিখতে পারবা হচ্ছে π/4 প্লাস হচ্ছে 3π/4, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি সমাধান করি, দেখো 4 হচ্ছে লসাগু, তো
তাহলে 4 যদি লসাগু হয় তাহলে দেখো পাই আর 3 পাই যোগ করো, তাহলে পাই যোগ হচ্ছে 3 পাই, তার মানে কত, উপরে 4 পাই থাকে, 4 পাই ডিভাইড বাই 4, 4 কাটা থাকলো কত, শুধুমাত্র পাই। তো পাই হচ্ছে আমাদের অ্যান্সার বি নাম্বারটা। ঠিক আছে, তো এই ছিল মূলত আমাদের প্রশ্ন। একটু ক্যালকুলেশন সহজে দ্রুত করতে পারলে তোমার জন্য ভালো, এর জন্য প্র্যাকটিস করা দরকার। যেহেতু আমরা প্রত্যেকটা প্রশ্ন ভেঙে ভেঙে বোঝাবো, এর জন্য আমাদের সময়টা একটু বেশি লাগবে। বাট তুমি যখন বাসায় বসে অনেক বেশি প্র্যাকটিস করে আসবা, তখন তোমার সলভ করতে এত 2 লাইন ইয়ে করো, তুমি ডিরেক্ট এই লাইন লিখবা, তুমি ডিরেক্ট মনে মনে এই লাইন মাথায় নিয়ে পরবর্তী লাইন তুমি ডিরেক্ট এখানে বসাবা। tan ইনভার্স -1 এটা মাথায় রাখবা সবসময়, যে 3 পাই বাই 4 বা 270 ডিগ্রি মান হচ্ছে -1, অথবা দ্বিতীয় 14 ভাগে যেহেতু মাইনাস, এজন্য পাই মাইনাস পাই বাই 4 এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন যাও। দেখো এখানে কি বলছে, এটা ইন্টিগ্রেশন থেকে আসা একটা প্রশ্ন। তো এখানে আমরা ইন্টিগ্রেশনটা সাজাইছি, তো চলো দেখি এটা কিভাবে করা যায়। তো দেখো 1 প্লাস লন এক্স স্কোয়ার, তো তোমরা হয়তো এটা জানো যে হচ্ছে লন এক্স টু দি পাওয়ার এ, এটা সমান আমরা কি লিখতে পারি, পাওয়ারটা কিন্তু সামনে সহগ হিসেবে চলে আসে, এ লন এক্স, এটা তো তোমরা জানো অবশ্যই, তাই না, যেভাবে লেখা যায়। তো এই ঘটনাটা আমরা এখানে করতে যাচ্ছি আসলে। তো দেখো প্রশ্নটা যদি আমরা একটু সাজাই লিখি, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটাকে দেখো এটা ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে সামেশন 1 টু হচ্ছে ই স্কোয়ার, এখানে তোমার হচ্ছে ডিএক্স ডিভাইড বাই এক্স, তো এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস 2 লন এক্স। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে এখন আমাদের হচ্ছে ধরার পারা, কোনটাকে ধরবো, কোনটাকে ধরবো। দেখো 1 প্লাস 2 লন এক্স আছে না, এটাকে ধরো। দেখো 1 বাই এক্স আছে, তাহলে লন এক্স কিন্তু ডিফারেন্স করলে 1 বাই এক্স কিন্তু আসবে এখানে। ঠিক আছে, যে এক্স আছে 1 বাই এক্স, তাহলে এমন একটা ধরতে হবে যেন ওইটাকে ডিফারেন্সিয়েট করলে অপরটা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে দেখো এটার সাথে গুণ অবস্থা কি আছে, 1 বাই এক্স না, তাহলে এই যে এই পার্টটা লন এক্স আছে, কারণ 1 কে ডিফারেন্স করলে 0 আসে, তাহলে লন এক্স কে অন্তরীকরণ করলে আমি 1 বাই এক্স পাবো। এজন্য আমরা এই পার্টটাকে ধরবো। এটাকে তুমি জেড ধরতে পারো, ইউ ধরতে পারো, যা খুশি ধরতে পারো। তাহলে আমরা দেখো এটাকে জেড ধরি, যদি 1 প্লাস 2 লন এক্স এটা থাকে, তাহলে আমরা কি করলাম যে 1 প্লাস 2 লন এক্স এটা সমান আমরা কি ধরলাম, এটা সমান জেড ধরলাম। এবার এটাকে কি করো, এক্স এর সাপেক্ষে তুমি যদি অন্তরীকরণ করে দাও, তাহলে কি থাকবে 2। ঠিক আছে, 2 ইন্টু দেখো এখানে কি থাকলো, লন এক্স কে ডিফারেন্স করলে কি পাওয়া যাবে, 1 বাই এক্স পাওয়া যাবে, এখানে ডিএক্স আর এখানে থাকলো কত, ডিজেড। ঠিক আছে, তো আমার লাগবে কি ডিএক্স বাই এক্স, দেখো ডিএক্স বাই এক্স শুধুমাত্র লাগবে, তাহলে ডিএক্স বাই এক্স আমি রেখে বাকিটা প্রক্ষান্ত করে দেবো। 2 কি গুণ অবস্থায় না, ওই পার গেলে কি ভাগ হয়ে যাবে, এটা ডিজেড ডিভাইড বাই 2। তাহলে যেখানে আমরা ডিএক্স বাই এক্স পাবো, ওখানে আমরা ডিজেড বাই 2 এখানে বসাবো, আর যেখানে 1 প্লাস লন এক্স আছে ওখানে আমরা জেড বসাবো। শেষ। এবার আমাদের কাজ কি, দেখো এই যে তুমি লিমিট ইয়ে করছো না, লিমিট চেঞ্জ করছো, যেহেতু ভেরিয়েবল চেঞ্জ করো, তারপরে কি লিমিটটাও চেঞ্জ হবে। তাহলে চলো লিমিটটা যদি আমরা চেঞ্জ করে ফেলি, তো দেখো কি হচ্ছে, দেখো যখন হচ্ছে আমাদের এক্স এটা সমান সমান 1, এক্স সমান সমান যখন 1, ঠিক আছে, এক্স সমান সমান যখন 1, তাহলে আমরা জেড কত হবে, দেখো তো এক্স সমান সমান জেড কত হবে, জেড ইকুয়াল কত 1 প্লাস 2 লন এক্স, তাহলে 1 প্লাস 2 লন 1, তো লন 1 এর মান কত, 0 না, লন 1 এর মান 0 হলে এটা কত আসছে, শুধুমাত্র 1 আসবে। তাহলে দেখো যে এক্স ইকুয়াল 1 হলে জেড এর মান কত হবে, জেড এর মান আমরা পাচ্ছি হচ্ছে কত, 1 পাচ্ছি। ঠিক আছে, 1 পাচ্ছি। তো এইভাবে আমাদের x এর মান কত, এখানে ই স্কয়ার, তো x ইকুয়াল যদি আমাদের ই স্কয়ার হয়, তাহলে z ইকুয়াল কত হবে, দেখো 1 প্লাস 2 লন, যেখানে x আছে ওখানে কি বসাবো, ই স্কয়ার বসাবো, তাহলে যে ই স্কয়ার, দেখো লন ই, তাহলে এটা সমান লেখা যায়, দেখো এই যে লন ই টু দি পাওয়ার x, এটা সমান সমান কি ডাইরেক্ট x। ঠিক আছে, তো এই দুটোর মান উঠে যাবে। ঠিক আছে, x থাকবে শুধু, তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো ই স্কয়ার আছে 2 শুধু থাকবে, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত, 4 থাকে, আর একে কত 5, তাহলে এখানে কত হলো 5 হলো। তো আমাদের লিমিট চেঞ্জ করাও শেষ, ধরে নেওয়া শেষ। তাহলে আমরা এটাকে প্রতিস্থাপন করবো, যেহেতু এটা প্রতিস্থাপন নিয়ম, তো এই মানগুলো এখন এখানে বসাই দিব। তাহলে দেখো কিভাবে বসাবো, তো লিমিটটা প্রথমে চেঞ্জ করবো, 1 এর জায়গায় কি হয়ে যাবে 1 থাকবে, আর যেখানে ই স্কয়ার ওখানে কি হয়ে যাবে, ওখানে 5 থাকবে। ঠিক আছে, এটা গেল। এবার দেখো dx বাই x, এর পরিবর্তে কি বসাবো, dz বাই 2, তাহলে দেখো এখানে আমরা dz বাই হচ্ছে 2, আর এই যে 1 প্লাস লন x এটা কি আছে, এটাকে আমরা z ধরছি, এটাকে z ধরছি, তাহলে আমরা হাফটাকে যেহেতু কনস্ট্যান্ট, হাফটাকে বাইরে নিয়ে আসলাম, আর এখানে দেখো 1 থেকে 5, এখানে হচ্ছে dz ডিভাইড বাই z, তাহলে 1 বাই z কে তুমি যদি ইন্টিগ্রেট করো, তাহলে কি থাকে ln z। ঠিক আছে, কি হবে ln z হবে, তাহলে দেখো এখানে হাফ থাকলো, এখানে দেখো আলটিমেটলি কি থাকলো ln z। ঠিক আছে, এখানে লিমিট কত আছে, লিমিট আছে হচ্ছে 1 থেকে 5। তবে লিমিটগুলো বসাই দাও, প্রথমে আমরা আপার লিমিট বসাবো, দেন আমরা কি লোয়ার লিমিট বসাবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি থাকে ln 5 মাইনাস হচ্ছে ln 1, এটা গেল। এবার দেখো লন এর ক্ষেত্রে বিয়োগ কখন হয়, যখন ভাগ তখন লন হয় না, দেখো লন এই যে লন a বাই b, এটা সমানই তো আলটিমেটলি লন a মাইনাস লন b, তাই না, লন a মাইনাস লন b এটা। তো এই জিনিসটা আমরা করব, তাহলে লন a মাইনাস লন b কে আমরা লন a বাই b লিখতে পারি। তাহলে দেখো এখানে তুমি কি লিখতে পারো, হাফ লন 5 বাই 1, এটাও তুমি লিখতে পারো। তো 5 বাই 1 মানে কি আলটিমেটলি 5ই না, তাহলে 5 বাই 1 মানে তো আলটিমেটলি 5ই, তাহলে আমরা এটা কি লিখতে পারি, হাফ সামনে চলে আসলো লন 5। তাহলে দেখো এই যে সামনে হাফ, তাহলে আমাদের লনের ক্ষেত্রে কি হয়,
সহগটাকে আমরা পাওয়ার হিসেবে নিতে পারি, আবার পাওয়ারটাকে সহগ হিসেবে নিতে আমার প্রয়োজন সাপেক্ষে। তো দেখো এই হাফটা কি পাওয়ার হয়ে গেল, হাফ পাওয়ার হাফ মানে কি রুট না, পাওয়ার হাফ মানে তো রুট। অথবা আমি যদি এক লাইন করি দেখো লন 5, এই যে সহগটা কি হয়ে গেল পাওয়ার হয়ে গেল, পাওয়ার হাফ মানে কি রুট ওভার না, তাহলে লন রুট ওভার 5। তো এটা আলটিমেটলি অ্যান্সার কই আছে ডি নাম্বারে। ঠিক আছে, তো এইভাবে আসলে প্রশ্নগুলো আমরা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করছি যেন অন্য এরকম টাইপ আসলে তোমরা সলভ করে আসতে পারো। ঠিক আছে, তো এটাই মূলত প্রতিস্থাপন নিয়ম। এমন কাউকে জেড ধরবো যাকে অন্তরীকরণ করলে অপরটা পাওয়া যায়। ঠিক আছে, দেখো এটাকে লন এক্স যেহেতু আছে, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে 1/x পাবো, এর জন্য এটাকে আমরা জেড ধরে নিছি। জেড ধরার পরে তুমি অবশ্যই লিমিটটা চেঞ্জ করবা। ঠিক আছে, যখন x = 1 তাহলে x = 1 এই ফাংশনে বসাবো, x এর জায়গায় বসাবো 1, তাহলে z এর ভ্যালু কত হবে লিখবা। দেন দেখো ই স্কয়ার, এখানে x এর জায়গায় ই স্কয়ার বসাও, তারপর যা পাবা লিখবা। তারপরে সবকিছু আমরা প্রতিস্থাপন করে দিব, যা যা ধরছি সব প্রতিস্থাপন করে দিয়ে ক্যালকুলেশন করব। ওকে, তো এটা গেল। এবার পরবর্তী প্রশ্ন এখানে বলছে দেখো এ দেওয়া আছে, তাহলে ফাংশন তোমাকে বলছে f of x = x² + 2x - 11 হলে f of a কত। ঠিক আছে, দেখো f of x দেওয়া আছে, তাহলে f of a কত হবে, f of a ফাংশন x এর জায়গায় খালি a বসাবা, a² প্লাস হচ্ছে 2x। মাথায় রাখবা যখনই তোমার এখানে কনস্ট্যান্ট থাকবে তখন এটাকে আমাদের যোগ বিয়োগের জন্য কি বলতো মাত্রার সমান হইতে হয়। তাহলে এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওই সেম মাত্রা তুমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স ধরে নিবা। তাহলে দেখো 11, এই যে i2 দ্বারা কি বোঝাচ্ছে যে এটা দুইটা সারি দুইটা কলাম। ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা মতো যেহেতু ম্যাট্রিক্সের যোগ বিয়োগের সময় কি লাগবে, তুমি কিন্তু একটা ম্যাট্রিক্স থেকে 11 বিয়োগ করতে পারো না, বাট 11 সাথে তোমাকে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিতে হবে। ঠিক আছে, যদিও এখানে দেওয়া নাই কিন্তু দেওয়া উচিত ছিল। ঠিক আছে, না দেওয়া থাকলে তুমি ধরে নিবা। তাহলে এটার ভ্যালু তোমাকে বের করতে হবে, এ দেওয়া আছে তোমাকে a স্কয়ার বের করতে হবে, আর এখানে 2a তো 2 দিয়ে গুণ করলে হয়েই গেল। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে a স্কয়ারটা বের করা। তাহলে দেখো a স্কয়ারটা আমরা এই সাইডে ছোট করে বের করে নেব, a স্কয়ার এটা সমান কত হবে a গুণ a। তাহলে দেখো 2 0, এখানে হচ্ছে 1 2, এটার সাথে কি হচ্ছে এই ম্যাট্রিক্সটা আবার গুণ 2 0 1 2 গুণ করে ফেলো। তো গুণের নিয়ম কি, প্রথমটা সারি দিয়ে দ্বিতীয়টার কলামকে গুণ করব, প্রথমটা সারি দিয়ে দ্বিতীয়টার কলামগুলোকে গুণ করব। তাহলে চলো এই কাজটা আমরা করি। তাহলে সারি কত 2 আর 0, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত হয় 4 হয়, 4 হয়। 0 এর সাথে 1 যোগ গুণ করলে কত হয় 0 হয়, তাহলে 4 যোগ 0। এটা গেল প্রথম সারি, প্রথম কলাম শেষ। এবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব, প্রথম কলাম শেষ, এবার কি করব দ্বিতীয় কলামকে গুণ করব। তাহলে 2 আর 0 গুণ করলে কত হয় 0 থাকে, 0 আর 2 গুণ করলে কত হয় 0 থাকে। শেষ, আমাদের প্রথম কলাম কিন্তু শেষ। নেক্সট হবে কি দ্বিতীয় সারি দিয়ে, এবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো, 1 আর 2 গুণ করলে কত 2 থাকে, 2 আর 1 কে এই যে 2। এটা গেল। সেম ভাবে আমরা দ্বিতীয় কলামে চলে আসবো, 1 আর 0 গুণ করলে কত 0, 2 আর 2 4। ঠিক আছে, তাহলে এবার গুণ করলে কত থাকে দেখো, এখানে থাকলো 4, এখানে থাকলো 0, এখানে থাকলো 4, এখানে থাকলো 4। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের গুণফল, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণফল আমরা পাইলাম। ঠিক আছে, এটা গুণফল। এবার জাস্ট এখানে মানগুলো বসাই দাও। তো চলো মানগুলো বসাই দাও। অতএব দেখো f of a এটা সমান কত হবে a স্কয়ার, a স্কয়ারের মান কত পাইছি, a স্কয়ারের মান পাইছি আমরা 4, সবগুলো আসলে যোগ বিয়োগ করলে কাজ শেষ। 4 0 4 4 এটা গেল। ঠিক আছে, প্লাস 2a, তাহলে a কত, a দেওয়া আছে তোমার 2 0 1 4 মাইনাস 11 ইনটু i2 আইডেন্টিটি ম্যাট্রিক্সের দ্বিতীয় ক্রমে, তার মানে 1 0 0 1। ঠিক আছে, এটা তাহলে এবার আমরা কাজ করব কি, দ্বিতীয় লাইনে আমরা এটার সাথে 2 গুণ করব, এটার সাথে 11 গুণ করে ফাইনাল রেজাল্টে আমরা সবগুলা বিয়োগ করব, যোগ বিয়োগ করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আসতেছে, এখানে আমাদের আসতেছে 4 4 0 4, এখানে হচ্ছে প্লাস 2 দিয়ে গুণ করে দাও সবগুলো ভুক্তি থেকে, তাহলে 4 থাকে 0 থাকে 2 থাকে 8 থাকে, আর এখানে 11 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে থাকলো 11 আর এখানে 11, বাদ বাকি সবগুলো 0। এবার আমরা কাজ করব কি ক্যালকুলেশন। তাহলে দেখো আমরা বড় একটা ম্যাট্রিক্স নিলাম, তাহলে এবার কি প্রথম সবগুলোর প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তি, তৃতীয় ভুক্তি, চতুর্থ ভুক্তি, এইভাবে যোগ বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে এটার প্রথম সবগুলো যোগ বিয়োগ করো। তাহলে চিহ্ন কি আছে প্লাস না, তাহলে দেখো 4 + 4, এখানে কি মাইনাস, তাহলে -11। ঠিক আছে, এটা গেল প্রথম 1 তম ভুক্তি। এরপর আসো 1 2 তম ভুক্তি, 0 এর সাথে 0, তারপর হচ্ছে এই 0, তাহলে সবগুলো আলটিমেটলি 0 হচ্ছে, 0 + 0 -0। এবার 3 নম্বর ভুক্তিতে 4 2 আর 0, তাহলে 4 যোগ হচ্ছে 2 -0। এবার আসো পরবর্তীতে 4 এই 8 আর 11, তাহলে 4 যোগ হচ্ছে 8 আর এখানে কত -11। ঠিক আছে, তো এবার ক্যালকুলেশন করলে কত থাকতেছে দেখো, 4 আর 4 কত হয় 8 হয়, তার থেকে -11, তার মানে কত -3 আমরা পাচ্ছি। তাহলে দেখো এখানে থাকলো -3 আর এখানে থাকলো সবগুলা 0, তার মানে আলটিমেটলি এখানে 0 হবে। এরপরে আসো 4 আর 2 যোগ করলে কত থাকে 6 থাকে না, তাহলে এখানে কত হলো 6 হইলো। এবার দেখো 4 আর 8 কত 12, 12 - 11, তার মানে কত এখানে 1 থাকবে। সব কি ঠিক আছে, 4 আর 12 - 11
এই তো একটা ভুল করে ফেলেছি, কি ভুল করে ফেলেছি ভাইয়া? দেখো এখানে 2 ছিল, আমি এখানে 4 লিখছি। এটা বিরাট বড় ভুল, এটা মহাপাপ হয়ে গেছে, মহাপাপ। এই জন্য তো উত্তর মিলবে না, ঠিক আছে? উত্তর মিলবে না গো, উত্তর মিলবে না। আচ্ছা যাই হোক, তো এটা ভুল করে ফেলেছি। এখানে কত হবে? 2 হবে, 1 এখানে 1 2 হবে, 2 দুগুণে কত? 4 হবে। এখানে 4 যোগ 4 -11, তাহলে 8 থেকে 11 বাদ দিলে কত থাকে? -3, তাহলে এখানে থাকলো -3। তো এই হলো অ্যান্সার। এবার বলো এই প্রশ্নটা কি কম সময়ে করা যায় কোনোভাবে? বড় ভাবে করতে হবে। তো এই জন্য এই গ্রুপ দিয়ে ম্যাথ প্রশ্নগুলো একটু লেন্থি ছিল, মানে সময় বেশি লাগছে। যারা দাগাইছে তারা বিপদে পড়ে গেছিল, বুঝতে পারছো? তারা মোটামুটি বিপদে পড়ে গেছিল। আচ্ছা এবার আসো নেক্সট প্রশ্ন কি আছে। আচ্ছা এই যে পরস্পর আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ বল দুইটার লব্ধি আর, ঠিক আছে? প্রথমে কি করছে? পি ও কিউ কোণ, পি ও কিউ দুইটা বল আর কি, তখন লব্ধি কত হচ্ছে? আর। এরপরে আমরা পি বলকে দ্বিগুণ করলাম। কাকে দ্বিগুণ করলাম? পি কে দ্বিগুণ করছি। পি কে দ্বিগুণ করলে লব্ধি কত হয়? লব্ধি হয় √r। শেষ, এতটুকু কাজ শেষ। তাহলে পি কিউ বল থাকলে লব্ধি আর, পি কে দ্বিগুণ করলে মানে 2p হইলে লব্ধি কত হবে? √2r। এবার তোমাকে বলছে নিচের কোনটি সঠিক, মানে দেখো পি আর কিউ এর মধ্যে সম্পর্ক তোমাকে বের করতে হবে। চলো আমরা করি, সমস্যা নেই। তাহলে ফার্স্ট কেস দেখো, কেস 1, এটা আমরা কি পাচ্ছি? প্রথমে পি ও কিউ, তাহলে লব্ধি আর, তাহলে এটা মধ্যবর্তী আলফা তোমাকে দেওয়া আছে, তাহলে লব্ধি স্কয়ার আর স্কয়ার, এটা সমান কি লেখা যায়? পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা, 2p কিউ cos আলফা প্লাস। এটা 1 নাম্বার, আর কিছু করার দরকার নাই। এবার 2 নাম্বার কেসে, 2 নাম্বার কেসে কি আসে দেখো, লব্ধির মান কিন্তু 2r, তাহলে টোটালটা পুরো স্কয়ার হবে, ঠিক আছে? তাহলে দেখো লব্ধি কত হলো? √2r। কখন? √2r এটার উপর স্কয়ার কখন হবে? যখন p কে আমি দ্বিগুণ করলাম, তাহলে এখানে 2p এটার উপর স্কয়ার হবে প্লাস বাকি কিউটা যা ছিল তাই আছে। এখানে দেখো p কত হলো? p হলো 2 হয়ে গেল, তাহলে 2p q cos আলফা, ঠিক আছে? তাহলে p টাকে p এর পরিবর্তে আমরা 2p লিখছি, আর r এর পরিবর্তে লিখছি √2r, যেটা আমাদের শর্তে বলেছে। এবার ক্যালকুলেশন করে ফেললেই তোমার কাজ শেষ। তো তুমি জাস্ট এখান থেকে একটা লাইন লিখবা, তাহলে এখানে কি থাকলে দেখো তো 2r², আর এখানে দেখো 4p², এখানে দেখো q² প্লাস দেখো 4pq cos আলফা। এখন কথা হলো তোমাকে কিন্তু আর রাখতে বলে নাই, তোমার কিন্তু এখানে দেখো অপশনে কোনো ভাবে আর টার দেওয়া না, আর আছে অপশনে, আর আছে আর নাই। তাহলে তোমার কাজ কি হবে? এখান থেকে আর ভ্যানিশ করা, দেখো তো আমি 1 নম্বর সমীকরণকে যদি 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করার পর এর সাথে বিয়োগ করি, তাহলে কিন্তু আর আমার ভ্যানিশ হয়ে যাচ্ছে। দেখো 2r² - 2r² বিয়োগ করলে কিন্তু ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমরা এখানে কাজ করব কি? দেখো 1 নম্বর সমীকরণকে আমি 2 দিয়ে গুণ করব, করে 2 নাম্বার থেকে বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে এখানে কি হচ্ছে দেখো তো, বিয়োগ করলে দেখো 2r কাটা যাচ্ছে, ঠিক আছে? 2r কাটা যাচ্ছে, তাহলে এই পাশে থাকলো কত? এই পাশে থাকলো আমাদের 0। দেখো এখানে কি হলো? 2p² - 4p², 2p² - 4p², তার মানে এখানে কি পাচ্ছ? এখানে পাচ্ছ হচ্ছে -2p²। এবার দেখো এখানে 2q², এখানে তোমার -q², তার মানে একটা প্লাস q²। তারপর দেখো এখানে 2 দিয়ে গুণ করলে 4pq cos আলফা, আর এখানে তো 4pq cos আলফা আছে, তাহলে এটা কাটা, তাহলে আর কিছু কিন্তু থাকলো না। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি, দেখো 2p² এটা সমান কত? q²। তোমাকে p ইকুয়াল কত এটা তোমাকে বের করতে হচ্ছে। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি দেখো এই লাইনটা, অতএব দেখো তোমাকে p² এটা সমান কি লেখা যায়? q²। সব কি ঠিক আছে নাকি? আচ্ছা সমস্যা নেই, কিউ এর সাথে সম্পর্ক দিছে, তাহলে আমরা কিউ সমান কি লিখতে পারি দেখো তো। অতএব দেখো এখানে কি লেখা যায়? p², 2p² এটা q² দেওয়া আছে, অতএব কিউ সমান কত? কিউ সমান √2p², তাহলে কি লেখা যায়? এটা √2 * p। তো এটাই মূলত অ্যানসার দেওয়া আছে ডি নম্বরে, ঠিক আছে? দেওয়া আছে কোথায়? ডি নম্বরে। তো এইভাবে মূলত এই ধরনের প্রশ্নগুলো আমরা সলভ করব। জাস্ট শর্ত যা দেওয়া আছে ওইটা লিখে দিলেই কাজ শেষ। শর্ত যা লেখা আছে ওই অনুযায়ী তুমি জাস্ট ক্যালকুলেশন করলে কাজ শেষ। তুমি অপশনের সাথে মিলাবা, দেখো এখানে আর আমাকে দেওয়া নাই, পি আর কিউ এর মধ্যে রাখতে বলছে, তাহলে আর আমি ভ্যানিশ করে দিব। তাহলে এখানে 2r² আছে, এখানে শুধু r², 2 দিয়ে গুণ করলে বিয়োগ করলে তো কাজ শেষ। যেভাবে খুব সহজে এগুলো হয়ে যায়। তো ঘাবড়ানোর কিছু নাই, তোমাকে শর্ত দেওয়া থাকলে তুমি এই শর্ত অনুযায়ী মান খালি বসাবো। এবার দেখো e⁻x - x এর লঘু মান বা ক্ষুদ্রতম মান কোনটা। তো লঘু মান বের করার প্রথম কন্ডিশন কি? আমরা প্রথমে কি করব? একবার অন্তরীকরণ করে নিব, করে x এর মানটা বের করব। তারপর আবার দ্বিতীয়বার অন্তরীকরণ করে x এর মানটা বসানোর পরে দেখতে হবে মানটা কি আসে, ধনাত্মক না ঋণাত্মক। যদি নেগেটিভ আসে তাহলে লঘু মান পাবো, তাই না? তাহলে প্রথমে দেখো আমরা f'(x), তাহলে আমরা প্রথমে ধরে নিই যে ধরি হচ্ছে, মনে করো এটা y সমান ধরে নাও, সাপোজ y এটা সমান কত? e⁻x - x। তাহলে y' এটা সমান কত হবে? একবার অন্তরীকরণ করলে e⁻x কে অন্তরীকরণ করলে কি পাবো?
ই টু দি পাওয়ার এক্স এ পাবো, আর এক্স কে আমরা করলে পাবো কত 1, এটা হচ্ছে 1 নাম্বার। তো এবার আমরা কি জানি যে লঘু মান বা গুরু মানের জন্য, ঠিক আছে, লঘু বা হচ্ছে গুরু মানের জন্য, গুরু মানের জন্য আমরা কি জানি যে আমরা প্রথম অন্তরীকরণ এটা সমান কি 0 লিখতে পারি, y ড্যাশ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে ই টু দি পাওয়ার x মাইনাস 1 এটা কত 0, অতএব ই টু দি পাওয়ার x এটা সমান কত হবে 1 হবে। এখন কথা হলো আমাদের x এর মান বের করতে হবে, তাই না? তো আমাকে x এর মান বের করতে হলে আমি কি কাজ করব বলতো, আমাদের এখানে উভয়পক্ষে আমি যদি লন নেই তাহলে আমি একটু মুক্তি পেতে পারি ই থেকে, তাহলে লন 1 নিলাম এই পাশে। তাহলে দেখো এখানে লন 1 এর মান কিন্তু 0, তাহলে দেখো এখান থেকে আমরা লন ই উঠে যায়, x ইকুয়াল কত লেখা যায়, x ইকুয়াল 0 লেখা যায়। তো আমি কিন্তু x এর মান পেয়ে গেলাম, তো আমাদের নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এটা দ্বিতীয় ডেরিভেটিভ বের করা, সেকেন্ড ডেরিভেটিভ বের করা। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ কি হবে বলতো, এখান থেকে তো y ড্যাশ ইকুয়াল টু ই টু দি পাওয়ার x মাইনাস 1 আসছে, অতএব আমরা এখানে y ডাবল ড্যাশ মানে দুইবার অন্তরীকরণ ই টু দি পাওয়ার x কে অন্তরীকরণ পাবো কি ই টু দি পাওয়ার x পাবো, আর 1 কে অন্তরীকরণ করলে পাবো 0, তাহলে ই টু দি পাওয়ার x আমরা পাইলাম। অতএব দেখো এখানে x ইকুয়াল আমরা কি বসাবো, x ইকুয়াল 0 বসাবো, 0 বসিয়ে তাহলে x ইকুয়াল 0 বসে আমরা কি পাচ্ছি y ড্যাশ 0, এটা সমান কত হচ্ছে ই টু দি পাওয়ার 0, দ্যাট মিন্স কত 1। এই 1 এর মানটা কত বলো তো, 1 এর মানটা কি 0 থেকে বড় না, 0 থেকে বড়। তো এই যে y ড্যাশের মানটা x এর মান পাওয়ার পরে যদি বসাই y ড্যাশের মানটা ধনাত্মক পাই, তাহলে মানে আমি কি বলতে পারি যে এটা লঘুমান আছে, এটা কি আছে, লঘুমান আছে, ঠিক আছে। তো লঘুমান যদি আসে তাহলে অতএব লঘুমানটা কি হবে, লঘুমানটা কি হবে এই যে y অফ 0, দেখো y অফ x সমান কত ই টু দি পাওয়ার x মাইনাস এটা না, তাহলে আমরা জাস্ট এই সমীকরণে মেইন সমীকরণে x এর মানটা 0 বসাই দেব। তাহলে দেখো ই টু দি পাওয়ার 0 মাইনাস হচ্ছে 0, ই টু দি পাওয়ার 0 মান কত 1 না, তাহলে এটাই হচ্ছে আমাদের লঘুমান। অ্যানসার কত, অ্যানসার হচ্ছে বি নাম্বারটা, ঠিক আছে। তাহলে আমাদের এই যে লঘুমান গুরুমান যাই বলুক না কেন সেম প্রসেস। তো এখানকার মান বসানোর পরে যদি মানটা পজিটিভ আসে তাহলে লঘুমান, আর মানটা যদি নেগেটিভ আসে তাহলে কি পাবো গুরুমান। প্রসেসটা সেম, প্রথমে একবার অন্তরীকরণ করে x এর মানটা বের করে নিব, দেন দ্বিতীয় ডেরিভেটিভ করব, দ্বিতীয় ডেরিভেটিভে ওই x এর মানটা বসাই দিব, বসাই জাস্ট টেস্ট করব যেটা লঘুমান আছে না গুরুমান আছে। আর তোমাকে যদি ডিরেক্ট বলেই দেয় যে কোন মানে একাধিক মান আসে, x এর যদি একাধিক মান আসে তখন কনফিউশন, আর যদি একটা মানে আসে ওইটা জাস্ট এখানে বসাই দিবা, এখানে x এর মান বের করে ডিরেক্ট বসাই দিবা। যদি একটা মান আসে x এর যদি একটা মান আসে ডিরেক্ট বসাই দিবা, এটা ক্যালকুলেশন দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য এতটুকু করলাম, ঠিক আছে। নেক্সট আসো দেখো বি এর কোন মানের জন্য এই রেখাটি বৃত্তকে স্পর্শ করে। তো বৃত্তকে স্পর্শ করার শর্ত কি ভাই, বৃত্তকে স্পর্শ করার শর্তই হচ্ছে একটা বৃত্ত, তো এটা স্পর্শ কখন করবে, দেখো বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র থেকে এটার যে লম্ব দূরত্ব সেটা যদি ব্যাসার্ধের সমান হয়, বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব সেটা যদি ব্যাসার্ধের সমান হয় তাহলে আমরা বলতে পারি যে ওই রেখাটা স্পর্শ করছে। তাহলে প্রথম কাজ কি হবে, আমাদের এই বৃত্তের কেন্দ্রটা বের করতে হবে, ঠিক আছে, কেন্দ্র বের করতে হবে। তাহলে কেন্দ্রের ক্ষেত্রে আমরা জি আর এফ এর মান বের করতে না, কারণ কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। তো দেখেন আমরা জি এর মানটা কি পাবো, জি এটা সমান কত এক্স এর সহগ ভাগ 2, তার মানে কত থাকে বলতো, এক্স এর সহগ ভাগ 2 কত, এক্স এর সহগ আছে -8 কে 2 দিয়ে ভাগ করলে কত থাকে -4 থাকবে। এবার এখান থেকে এফ কেমনে বের করব, এফ বের করা হচ্ছে y এর সহগ ভাগ 2, তাহলে y এর সহগ কত, এখানে -2 কে 2 দিয়ে ভাগ করলে কত থাকে -1। অতএব কেন্দ্র কত বলতো, কেন্দ্র হচ্ছে -g, হচ্ছে -f, তার মানে কত বলতো, মাইনাস দিয়ে গুণ করা হলে 4 হইলো, আর এখানে থাকলো 1, কেন্দ্র পাইলাম, কেন্দ্র পেয়ে গেছি। আরেকবার লাগবে হচ্ছে ব্যাসার্ধ, অতএব আর ব্যাসার্ধ কত √g² প্লাস হচ্ছে f² মাইনাস c, বসায় দাও। তাহলে √g কত, g পাইছি হচ্ছে 4, 4 এর পর স্কয়ার 16, আর f এর মান পাইলে 1, 1 এর পর স্কয়ার কত 1, আর c এর মান দেখো এখানে কত 4 আছে, তাহলে -4, ঠিক আছে। তাহলে 16 থেকে 4 বাদ দিলে কত থাকে 12, 12 রেখে 13, তার মানে এখানে √13 আমরা পেয়ে গেলাম, ব্যাসার্ধের মানও পেয়ে গেছি। এবার আমাদের কাজ কি, এই যে কেন্দ্র থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব সেটা এটার সমান হবে, এটা হচ্ছে কন্ডিশন। যদি স্পর্শ করে ধরে নিলাম যে স্পর্শ করে, ঠিক আছে, স্পর্শ করলে আমরা বলতে পারি কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে 4 1, ঠিক আছে, 4 1 থেকে 3x প্লাস by - 1 = 0 এর লম্ব দূরত্ব ইকুয়াল কত হবে, ব্যাসার্ধের সমান, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে 4 1 থেকে এই রেখার উপরে আমাদের লম্ব দূরত্বটা বের করতে হবে। তো লম্ব দূরত্ব বের করার সূত্র কি, আমরা এই বিন্দুটা এখানে বসাবো, তাহলে বসায় দাও। তাহলে দেখো অবশ্যই মডুলাস দিয়ে দিবা, কারণ দূরত্ব কি নেগেটিভ হয় না, ঠিক আছে। তাহলে দেখো 3 * 4 প্লাস b * 1, ঠিক আছে, b * 1 মাইনাস দেখো কত আসে -1 মডুলাস ডিভাইড বাই √,
এক্স এর সহগ, রুট ওভার এক্স এর সহগ কত এখানে 3 স্কয়ার প্লাস ওয়াই এর সহগ কত এখানে বি স্কয়ার। এইটা ইকুয়াল কত হবে, এটা ইকুয়াল হচ্ছে ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ কত আছে আমাদের রুট ওভার 13, ঠিক আছে। তো এটা আমরা দেখো ক্যালকুলেশন করব। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3 4 12, 3 4 12 মাইনাস 1 মানে কত, উপরে থাকলো 11 প্লাস বি, আর নিচে থাকলো কত দেখো তো রুট ওভার 9 প্লাস বি স্কয়ার, 9 প্লাস বি স্কয়ার, আর এখানে থাকলো রুট ওভার 13। তো দেখো এখান থেকে আমরা এই পাশে রুট আছে, এই পাশে একটা রুট আছে, তো আমরা যদি উভয় পক্ষে স্কয়ার করে দিই, হোল স্কয়ার করি উভয় পক্ষে, তাহলে আমাদের এই রুটটা উঠবে, এই রুটটা উঠবে, আর এখানে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র পাবো। তাহলে দেখো আমরা যদি উভয় পক্ষে স্কয়ার করে দিই, উভয় পক্ষে যদি স্কয়ার করি তাহলে কি রেজাল্ট পাচ্ছি, তাহলে রেজাল্টটা এরকম আসতেছে যে 11 যোগ হচ্ছে b এটার উপর হোল স্কয়ার ডিভাইড বাই 9 প্লাস b স্কয়ার, 9 প্লাস b স্কয়ার ইকুয়াল কত থাকে 13, ঠিক আছে, ইকুয়াল কত থাকলো 13। তো এবার আমরা এই পাশে ক্যালকুলেশন করি। তো চলো তাহলে 9 প্লাস বি স্কয়ার এই পাশে আমরা প্রক্ষান্ত করে দেব, আর এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র করব, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি a প্লাস b হোল স্কয়ার সূত্র করি, a প্লাস b হোল স্কয়ার, তাহলে 11 উপর স্কয়ার করলে কত থাকে 121 থাকে, দেন হচ্ছে 11 দুগুণে কত 22, 22b প্লাস দেখো এখানে b স্কয়ার, আর এই পাশে কি হচ্ছে 13 দিয়ে এই পাশে গুণ করে দাও, 13 আর 9 কত গুণ করলে হয় 117 যোগ হচ্ছে 13b স্কয়ার, ঠিক আছে, 13b স্কয়ার। তো এবার আমরা ক্যালকুলেশন করব। তো আমাদের প্রধান কাজ কি বলতো, b স্কয়ার বা সবগুলোকে একদিকে নিয়ে নেওয়া, ঠিক আছে। আমরা বিয়োগ করে দিব, দেখো আমরা যদি সব এই পাশে নিয়ে যাই বিয়োগ করে, তারপর আমরা কি লিখতে পারি দেখো b স্কয়ার, 13b স্কয়ার থেকে b স্কয়ার বাদলে কত থাকে 12b স্কয়ার থাকে, ঠিক আছে। দেন দেখো এই পাশে 22b আছে, ওই পাশে গেলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 22b আমরা লিখলাম, বা 22 ইনটু b। দেন দেখো এখানে 121 আছে, ওই পাশে গেলে কি হবে বিয়োগ হয়ে যাবে, 117 মাইনাস 121 বিয়োগ করলে কত থাকে ভাই, বিয়োগ করলে এখানে 4 থাকে, মাইনাস 4 থাকে, মাইনাস আর ইকুয়াল 0। তো দেখো আমি যদি ওভাবে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে কি থাকে 6b স্কয়ার মাইনাস 11b মাইনাস দেখো 2, এটা ইকুয়াল 0। তো আমাদের কাজ কি বলতো, ভিতরে মিডল টার্ম উৎপাদক করা। মিডল টার্ম উৎপাদকের নিয়ম তো অবশ্যই জানো, দ্বিঘাতের সাথে যেটা আছে ওটা গুণ করব, 6 দুগুণে 12, তাহলে যোগ বিয়োগ করে তোমার এখানে 11 মিলাইতে হবে আর গুণ করে 12 মিলাইতে হবে, ঠিক আছে। তাহলে এটা কিভাবে সম্ভব, 12 আর 1 মিলেই সম্ভব। দেখো -12 যোগ 1 করলে এখানে -11 পাচ্ছ, আর এখানে -12 আর 1 গুণ করলে এখানে কিন্তু -12 মিলে যাচ্ছে। তাহলে দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ফেলি, দেখো এটা লেখা যায় 6b স্কয়ার মাইনাস হচ্ছে 12b প্লাস b মাইনাস 2, এটা ইকুয়াল কত 0। তো দেখো এখানে আমরা যদি 6b কমন নেই তাহলে থাকে কত b মাইনাস 2, আর এখান থেকে প্লাস 1 কমন নিলে b মাইনাস 2 ইকুয়াল 0, ঠিক আছে। তাহলে আমরা মিলটা পদ্ধতি করে ফেললাম। তাহলে আমরা কি কি পাচ্ছি দেখো তো, অতএব এই পাশে দেখো একসাথে আমরা b মাইনাস 2 যদি নিয়ে নিই, থাকলো কত 6b প্লাস 1 ইকুয়াল কত 0। তাহলে এবার অবশ্যই তোমরা b এর মানটা বুঝতেছো আসলে কত কিভাবে আসবে। আমরা এটা একটু সাইড করে নিই, ও শিট, আচ্ছা এটা হচ্ছে না এভাবে, ওই টোটাল স্লাইডটাই হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো তাহলে অতএব আমরা কি লিখতে পারি, অতএব দেখো অতএব b মাইনাস 2 এটা ইকুয়াল 0, b ইকুয়াল কত 2 হয়, অথবা দেখো 6b প্লাস 1 এটা ইকুয়াল 0, অথবা b সমান কত হবে -1/6, ঠিক আছে। তাহলে b এর মান আমরা দুইটা পেলাম, একটা হয় কি আসছে বলতো, একটা আসতেছে হয় 2 আসবে, অথবা কি আসবে -1/6 আসবে। তাহলে 2 আমাদের অপশনে দেওয়া আছে, তাহলে এটাই হবে আমাদের উত্তর, এটা হবে আমাদের উত্তর, ঠিক আছে। তো এই ক্যালকুলেশন একটু বড়ই ছিল। তাহলে শর্ত কি ছিল, একটা রেখা বৃত্ত হবে কিনা, তো যদি রেখাটা স্পর্শ করে তাহলে অবশ্যই কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব কি হবে, তার ব্যাসার্ধের সমান হবে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে যাই আমরা, পরবর্তী প্রশ্ন দেখো এখানে দেখছে x² - 3x² - এত অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত, অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত বের করতে হবে। তাহলে এটাকে তো আমাদের সাজাইতে হবে, তাই না, সাজাইতে হবে, কেমন সাজাইতে হবে বলতো, x² / a² - y² / b² ইকুয়াল কত হবে 1, এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে চলো আমরা সাজাই লিখি। তাহলে দেখো যে চলকগুলো দ্বিঘাত আছে সেগুলো আমরা একদিকে নিয়ে আসি, x গুলোকে একদিকে করো, তাহলে দেখো এটা লেখা যায় x² - 2x, ঠিক আছে, x - 2x - 3y² ইকুয়াল কত 8। তাহলে আমরা এই ভিতরে কোনো হবে a - b হোল স্কয়ার নিয়ে আসবো। তো দেখো যদি নিয়ে আসতে যাই তাহলে কি লেখা যায়, x² - 2x + 1 - 3y²। দেখো তো এই পাশে তুমি একটা +1 এক্সট্রা নিছো, তাহলে ওই পাশে তোমাকে +1 নিতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি 8 + 1 লিখতে পারি। তাহলে দেখো এখানে আমরা a - b হোল স্কয়ার হয়ে যাচ্ছে, x - 1 হোল স্কয়ার - 3y² ইকুয়াল কত 9। তাহলে এই পাশে তো 1 বানাইতে হবে, তাহলে এই পাশে যে কনস্ট্যান্ট আছে ওটা উভয় পক্ষে ভাগ করে দাও। তাহলে ভাগ করলে কি থাকে দেখো তো, x - 1 হোল স্কয়ার / 9 - 3y² / 9 ইকুয়াল কত হবে 1, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারছি, x - 1 হোল স্কয়ার / 3 এটার উপরে স্কয়ার মাইনাস 3 দিন কাটা, তাহলে দেখো y² / √3 এটার উপরে স্কয়ার, শুধুমাত্র 3 থাকে, 3 দিয়ে কাটলে 3 থাকে,
তাহলে 3 কে আমরা স্কয়ার আকারে কিভাবে নেব √3 তারপর স্কয়ার ইকুয়াল কত হলো 1 দেখো ফর্মুলা চলে আসছে না ফর্মুলা চলে আসছে তো আমরা এই সমীকরণটাকে কি ধরব বলো তো সমীকরণটাকে আমরা x ইকুয়াল কি ধরবো x ইকুয়াল টু x - 1 যদি ধরি তাহলে সমীকরণটা কেমন আসে x স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 3 স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইড বাই হচ্ছে √3 এটার পর স্কয়ার ইকুয়াল 1 নরমালি অধিবৃত্তের কেন্দ্র এখানে কত বলতো অধিবৃত্তের কেন্দ্র কত হয় x ইকুয়াল 0 হয় y ইকুয়াল 0 হয় এই সমীকরণে অধিবৃত্তের কেন্দ্র কত হবে x ইকুয়াল 0 হবে এবং y ইকুয়াল 0 হবে তো y ইকুয়াল টু 0 y এর সমান তো আর কিছু নাই কিন্তু আমরা x সমান 0 এই x টা কত ধরে নিয়েছিলাম x টা 2x x - 1 এটা ধরে নিয়েছিলাম তাই না তো x তো আসলে x না x টা কি আমরা ধরে নিয়েছি তাহলে এই সমীকরণ এরকম দেওয়া থাকলে কেন্দ্রের স্থান কত x ইকুয়াল 0 হবে বাট x টা কত x - 1 ধরে নিয়েছিলাম তাহলে অতএব আমরা কি বলতে পারি যে x - 1 এটা ইকুয়াল 0 অতএব x ইকুয়াল কত হবে 1 হবে আর y ইকুয়াল কত হবে 0 হবে তাহলে কেন্দ্রের স্থান কত হবে 1 0 ঠিক আছে x, y এটা কত হবে 1 0 তাহলে आंसर কত হইছে 1 0 ঠিক আছে তো এইভাবে আমাদের সমীকরণটাকে আকারে নিয়ে আসতে হবে নিয়ে আসার পর আমরা সূত্র অ্যাপ্লাই করব বুঝা গেছে তো এরকম যদি x - আলফা হোল স্কয়ার দেওয়া থাকে x - 1 আলফা দেওয়া আছে তো তুমি x - আলফা কে x ধরে নিবা তারপর যে সমীকরণ পাইছো এটার ক্ষেত্রে কেন্দ্র কত x ইকুয়াল 0 y ইকুয়াল 0 তাহলে যাকে x ধরছো এটা ইকুয়াল 0 বসাই দিবা তাহলে x ইকুয়াল কত হলো 1 হয়ে গেল নেক্সট আসো দেখো y ইকুয়াল টু রুট অফ e টু দি পাওয়ার x তারপর ইনটু e টু দি পাওয়ার x x এর সাথে কিন্তু গুণ অবস্থায় তারপর e টু দি পাওয়ার x তাহলে dy dx এর মানটা কত সুন্দর প্রশ্ন তাহলে দেখো আমরা বসাই দেই y ইকুয়াল কত হবে e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x ঠিক আছে তাহলে dy dx কত হবে x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব দেখো e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x ই হয় কিন্তু আমরা x কাকে ধরছি বলো তো x ধরছি কাকে x ধরছি কিন্তু এই যে এই টোটালটাকে আমরা x ধরছি এইটাকে আমরা x ধরছি এটাকে x ধরছি তাহলে e টু দি পাওয়ার x কে আমরা বলে e টু দি পাওয়ার x ই হয় তাহলে এই যে e টু দি পাওয়ার x এটা কি চেইন রুল এটা হচ্ছে চেইন রুল এটা ধরলাম কিন্তু যাকে তুমি x ধরছো ওইটাকে আবার তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে d dx অফ কাকে x ধরছো ভাই এই যে x এর পাওয়ার e টু দি পাওয়ার x এর যে পাওয়ারটা আছে এটাকে তো x ধরছি তাহলে x e টু দি পাওয়ার x এটাকে আমরা x ধরছি তো এর চেইন রুলের নিয়ম অনুযায়ী যাকে x ধরছি ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে তাহলে দেখো আমরা এটা e টু দি পাওয়ার x হচ্ছে e টু দি পাওয়ার x রাখলাম আর এই পাশে আমরা করি uv এর সূত্র করি তাহলে x রেখে e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করব তাহলে দেখো x e টু দি পাওয়ার x ই থাকে প্লাস e টু দি পাওয়ার x রেখে x কে অন্তরীকরণ করলে কি থাকে 1 থাকে ঠিক আছে তাহলে দেখো এখানে e টু দি পাওয়ার x কমন যায় তাহলে আমরা e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x দেখো এখানে e টু দি পাওয়ার x কমন নেওয়া যায় তাহলে e টু দি পাওয়ার x আমরা কমন নিলাম থাকলো কি এখানে x থাকলো এখানে 1 থাকলো তাই না তাহলে দেখো এখানে কি থাকলো x + 1 থাকলো বা 1 + x যাই বলো না কেন দেখো এটাও e টু দি পাওয়ার x এটাও e টু দি পাওয়ার x পাওয়ার আছে না তাহলে আমরা কি লিখতে পারি একটা যোগ হবে পাওয়ার 1 + x বা এরকম একটা কিছু হবে ঠিক আছে পাওয়ারটা কি হয় আমরা জানি পাওয়ারটা কি হয় বলো তো পাওয়ারটা যোগ হয় তাহলে এইটাও e এর পাওয়ার এটাও e এর পাওয়ার তাহলে আমরা এটা লিখতে পারি e টু দি পাওয়ার x প্লাস এই যে ax প্লাস ax x e টু দি পাওয়ার x তাই না আর আমরা কি জানি বলতো e টু দি পাওয়ার a e টু দি পাওয়ার b এটা সমান কি লেখা যায় e টু দি পাওয়ার a প্লাস b না তাহলে দুই চলক পাওয়ারটা কি হয় যোগ হয় না গুণের সময় ওইটাই করছে এই যে ax আর a8x টা কি হয়েছে যোগ হয়েছে যেহেতু দুইটাই এর পাওয়ার ইনটু কত বলতো 1 + x আছে অপশনে এভাবে মিলাই রাখলাম आंसर কোনটা দেখো তো आंसर হচ্ছে সি নাম্বারটা তো এভাবে দেখে ভয় পাওয়ার কিছু নাই তুমি যাকে x ধরছো চেইন রুল অনুযায়ী তুমি ওইটাকে আবার অন্তরীকরণ করবা পর্যায়ক্রমে ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেনে আসি দেখো z - 2 এটা দেওয়া আছে আর্গুমেন্ট অফ √z তো এটা জানার আগে তোমাকে একটা নিয়ম জানতে হবে সেটা কি বলতো সেটা হচ্ছে যে আর্গুমেন্ট অফ z টু দি পাওয়ার n এটা সমান সমান কি লেখা যায় n ইনটু আর্গুমেন্ট অফ z এটা লেখা যায় ঠিক আছে এটা লেখা যায় তো কারণ কি z ইকুয়াল টু আমরা কি লিখতে বলতো r e টু দি পাওয়ার i থিটা তো যখন z টু দি পাওয়ার n তুমি করো তখন কি হচ্ছে r টু দি পাওয়ার n ইনটু e টু দি পাওয়ার i এই যে থিটা n ঠিক আছে থিটার সাথে n গুণ হয়ে যায় তার মানে এই যে আর্গুমেন্টের সাথে কি হচ্ছে n গুণ হবে যেটা পাওয়ার ওইটা আর্গুমেন্টের সাথে কি হয় গুণ অবস্থায় থাকে ঠিক আছে তাহলে এই যে আর্গুমেন্ট অফ z দেওয়া আছে আর্গুমেন্ট অফ √z এটাকে কি লেখা যায় z টু দি পাওয়ার হাফ লেখা যায় পাওয়ার হাফ মানে কিন্তু রুট ঠিক আছে তো এটা আমরা করি দেখো z দেওয়া আছে z = 0 তাহলে z = কত হবে বলতো z = কত থাকে সবগুলো পক্ষান্তর করে দাও তাহলে কি থাকে 2 + 2 √3 তাহলে এখানে আমরা কি করব আর্গুমেন্ট অফ z টা বের করে দেব আর্গুমেন্ট অফ z এটা সমান কত y এর চলক i এর সহগ উপরে ডিভাইড বাই 2 2 কাটা ঠিক আছে আচ্ছা এখানে tan ইনভার্স হবে সরি এখানে tan ইনভার্স হবে tan ইনভার্স 2√3 ডিভাইড বাই 2 2 কাটা তাহলে tan ইনভার্স √3 মানে কত tan 60 ডিগ্রি তাহলে মানে কত পাই বাই 3 ঠিক আছে পাই বাই 3 তাহলে অতএব আমরা আর্গুমেন্ট অফ √z বা পাওয়ার হাফ এটা সমান কি লেখা যায় হাফটা সামনে চলে আসবে ইনটু আর্গুমেন্ট অফ z এই যে এই কন্ডিশন থেকে ঠিক আছে
জেড টু দি পাওয়ার এন থাকলে এনটা সামনে চলে আসবে ইনটু আর্গুমেন্ট অফ জেড, এই জন্য আমরা আর্গুমেন্ট অফ জেড আগে বের করে নিয়েছি। দেখো হাফ ইনটু হচ্ছে পাই বাই 3, তাহলে এটা কি লেখা যায় পাই বাই 6, অ্যান্সার কত পাই বাই 6। ওকে, তো এইভাবে আমাদের যদি জেড দেওয়া থাকে, জেড এর বিভিন্ন পাওয়ার তোমাকে বলে, তুমি জাস্ট তোমাকে এরকম এরকম দিতে পারতো যে আর আর্গুমেন্ট অফ মনে করো জেড টু দি পাওয়ার 5 এরকম বলবো, তাহলে 5টা সামনে চলে আসতো, এখানে আর্গুমেন্ট অফ জেড এরকম চলে আসতো। ঠিক আছে, তাহলে একটু মাথায় রাখবা। নেক্সট আসো পরবর্তী প্রশ্ন, একটু সময় লাগছে হয়তো বা তোমাদের। নেক্সট প্রশ্ন দেখো, যদি y ইকুয়াল ই টু দি পাওয়ার sin ইনভার্স x হয় আর z ইকুয়াল এত দেওয়া হয়, তাহলে dy বাই dz এর মান কত? দেখো এখানে আমাদের কিন্তু দুইটা ভিন্ন, y ইকুয়াল দেওয়া আছে, z ইকুয়াল দেওয়া আছে, বের করতে বলছে dy বাই dz। তো এটা কিন্তু খুব সুন্দর মতো করা যায়। দেখো এই যে dy dz আছে না, এই যে dy বাই হচ্ছে dz, এটা সমান কি লেখা যায় বলো তো? উভয় কিন্তু x এর ফাংশন, উভয় কি x এর ফাংশন না? তাহলে y কে আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো, এটাকেও x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারবো। দেখো dy বাই dx ডিভাইড বাই dz বাই dx, এটা কিন্তু লেখা যায়। তাহলে কি বুঝলাম? যে y কে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ডিভাইড বাই z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ভাগ করে দিলে dy বাই dz পেয়ে যাব। তাহলে দেখো y ইকুয়াল দেওয়া আছে, ধাপে ধাপে করি। y ইকুয়াল কত আছে? e টু দি পাওয়ার sin ইনভার্স x, ওই যে চেইন রুল করব, যাকে x ধরছে ওটাকে আবার অন্তরীকরণ করব। তাহলে দেখো dy dx কত লেখা যায়? dy dx এটা সমান কত হবে? এটাকে অন্তরীকরণ, তাহলে e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x থাকে, তাহলে e টু দি পাওয়ার x থাকলো, e টু দি পাওয়ার sin ইনভার্স x থাকলো, sin ইনভার্স x থাকলো। ঠিক আছে, কিন্তু যাকে x ধরছে এটাকে আসলে x, এটাকে আমরা x ধরে নিছি, যাকে x ধরছে ওটাকে আবার কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। তো দেখো sin ইনভার্স x কে আমরা কি করব? অন্তরীকরণ করব। তাহলে ভ্যালু কি থাকে? e টু দি পাওয়ার sin ইনভার্স x ইনটু, দেখো sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, তো এইটা তো আমাদের y, এটা কত? y না বলো? এটা হচ্ছে y, এটা y না, থাক এটা এরকমই থাকুক, আমাদের এই মানটা লাগবে। ঠিক আছে, এই মানটা আমার লাগবে, তো এটাকে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার, এটা লাগবে, এটা কাজ আছে, sin ইনভার্স x ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটা আমরা গেল, এটা আমাদের 1 নাম্বার। এবার সব পরবর্তী পরবর্তীতে কি আছে? z দেওয়া আছে, z ইকুয়াল কত? e টু দি পাওয়ার মাইনাস cos ইনভার্স x, সমস্যা নাই। তাহলে আমরা কি করব? z বাই dx এর সমান কত হবে? এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলো, তাহলে e টু দি পাওয়ার মাইনাস cos ইনভার্স x থাকে, যেহেতু e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x থাকলো। ঠিক আছে, ইনটু এবার cos ইনভার্স x কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কি পাবে বলো তো? এই যে ddx অফ cos ইনভার্স x। তাহলে এবার একবারে লেখো, তাহলে লেখা যায় e টু দি পাওয়ার মাইনাস cos ইনভার্স x। দেখো cos ইনভার্স এটা কিন্তু মাইনাস হবে, ঠিক আছে, কারণ টোটাল মাইনাসটা সহ আমি ধরছি, টোটাল মাইনাসটা সহ আমি ধরছি। ঠিক আছে, মাইনাসটা সহ ধরি, তাহলে মাইনাস আসছে, তাহলে মাইনাস মানে কি সামনে প্লাস হয়ে যাবে, মাইনাস মানে সামনে কি হয়ে যাচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আসলো, এখানে একটা মাইনাস আসলো, এখানে মাইনাস আসলো, আর এখানে cos ইনভার্স কে যদি অন্তরীকরণ করলে কি থাকে? মাইনাস 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার থাকে। তাহলে দেখো মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল, তাহলে এখানে কি থাকলো? e টু দি পাওয়ার মাইনাস cos ইনভার্স x ডিভাইড বাই হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ব্যাস, তোমার 2 নাম্বার হয়ে গেল। এবার তুমি জাস্ট ভাগ করে দাও, এই যে এখানে জাস্ট মান বসাই দাও, এই যে এখানে মান বসাই দাও। ঠিক আছে, তো দেখো অতএব আমরা লিখতে পারি, দেখো আমরা কি দেখছিলাম এখানে জানলো, আচ্ছা এটা তো এরকম হলো। আচ্ছা অতএব দেখো, অতএব আমরা হচ্ছে dy বাই dx এটা সমান সমান কি লিখতে পারি? প্রথমে কি করব বলো তো? প্রথমে হচ্ছে এই যে dy বাই dx কে ভাগ করব, dy বাই dx ডিভাইড বাই dz বাই dx। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি, দেখো এক লাইন করে দিই, dy বাই dx ডিভাইড বাই dz বাই হচ্ছে dx। ঠিক আছে, এটা গেল। তাহলে দেখো এখান থেকে আমরা মান বসাই দিব এখানে, তাহলে মান কি হচ্ছে? e টু দি পাওয়ার sin ইনভার্স x, e টু দি পাওয়ার sin ইনভার্স x ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, আর নিচে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস cos ইনভার্স x ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, তাহলে এটাও নিচে কাটা গেল। ঠিক আছে, কাটা গেল, তাহলে কাটা গেলে উপরে দেখো কি কি থাকে? উপরে দেখো মাইনাস আছে, cos মাইনাস, উপরে গেলে কি প্লাস হয়ে গেল না? তাহলে e টু দি পাওয়ার দেখো sin ইনভার্স x প্লাস হচ্ছে cos ইনভার্স x। আচ্ছা দেখো তো এই জিনিসটা সম্পর্কে কিন্তু একটা লেখা যায়। দেখো বিপরীত ত্রিকোণমিতিতে আমরা জানতাম যে এই দুইটা কোণের যোগফল কত? 90 ডিগ্রি। এটা কি ইনভার্স ফাংশন কি নির্দেশ করে? ইনভার্স ফাংশন একটা কোণ নির্দেশ করে। তাহলে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x এটা সমান কত? পাই বাই 2। এটা সমান কত? পাই বাই 2। এটা কিন্তু আমাদের মুখস্থ মান। ঠিক আছে, এটা কিন্তু মুখস্থ মান। তাহলে দেখো এটা সমান কত হবে? e টু দি পাওয়ার পাই বাই 2। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই যে sin ইনভার্স x প্লাস হচ্ছে cos ইনভার্স x, দুইটা কি বলতো? দুইটা একেবারে পূরক কোণ, দুইটা যোগফল কত হবে? পাই বাই 2। যোগফল কত হবে? পাই বাই 2। ব্যাস, অ্যানসার হচ্ছে এটা। কোনটা বলতো? এই যে নাম্বারটা। তো এইভাবে এই টাইপের প্রশ্নগুলো আমরা সলভ করব। যদি এরকম দেখো ফাংশন, ভিন্ন ভিন্ন ফাংশন দেওয়া আছে, তো আলাদা করে dy বাই dx করবা, আর এখানে dz বাই dx করবা,
দুইটাকে ভাগ করলেই তুমি dy বাই dx টা পেয়ে যাবা। ঠিক আছে, প্যারামেট্রিক ফাংশন এরকম t দিয়ে থাকতে পারে, সেম প্রসেস করে দিবা। আচ্ছা, এরপরে দেখো আমাদের একটা হচ্ছে ইন্টিগ্রেশন দেওয়া আছে, তো এটা আমরা সহজেই করতে পারি। দেখো জাস্ট প্রশ্নটা সাজাইতে হবে আর কিছু না। তো দেখো এখানে আমরা ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার দেওয়া আছে। দেখো e টু দি পাওয়ার -2x, e টু দি পাওয়ার ইনভার্স 2x দেওয়া আছে। ঠিক আছে, তাহলে e টু ইনভার্স দেওয়া আছে, তার মানে আমরা এটা নিচে লিখতে পারি। এটা কি ঠিক আছে প্রশ্ন নাকি প্রশ্ন ভুল আছে একটু দেখে নেই, ওয়েট। -2x, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে দেখো এটা আমরা একটু সাজাই লিখবো প্রশ্নটা, dx ডিভাইড বাই রুট ওভার, যেহেতু ইনভার্স ফাংশন তাহলে আমরা e টু দি a স্কয়ার ডিভাইড বাই e টু দি পাওয়ার 2x লিখতে পারি, 2x মাইনাস 1, এটা গেল। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ, তাহলে দেখো এটা কি লেখা যায়, ইন্টিগ্রেশন অফ, লসাগু করে দাও, ভিতরে লসাগু করে দাও। তাহলে দেখো dx ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার, নিচে লসাগু কত হচ্ছে e টু দি পাওয়ার 2x, e টু দি পাওয়ার 2x আমরা কি করলাম, লসাগু করলাম। তাহলে এখানে মাইনাস কি আসে, e টু দি পাওয়ার 2x আসে। ঠিক আছে, আচ্ছা e টু দি পাওয়ার 2x এটা সমান কিন্তু ex স্কয়ার লেখা যায়, e টু দি পাওয়ার 2x এটা সমান কি লেখা যায়, e টু দি পাওয়ার x স্কয়ার লেখা যায়। ঠিক আছে, ওটা আমরা ট্রান্সফর্ম করে দেব এখন। তাহলে দেখেন কি লেখা যাবে, আমরা এই যে সামেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস e টু দি পাওয়ার x, এটার উপর স্কয়ার তুমি দিতে পারো, ডিভাইডেড বাই দেখো, হ্যাঁ ডিভাইড বাই এটার উপর কি রুট ওভার e টু দি পাওয়ার x, এটার উপর স্কয়ার, তাহলে স্কয়ার রুট উঠে গেল, আর e টু দি পাওয়ার x উপরে চলে যাবে, e টু দি পাওয়ার x কি হবে, উপরে চলে যাবে, তো 1 বাই আছে, তাহলে নিচে যেটা উপরে চলে যাবে, আর a স্কয়ার রুট উঠে যাবে, তাহলে শুধুমাত্র e টু দি পাওয়ার x থাকবে। তাহলে দেখো উপরে থাকলো কত, উপরে থাকলো হচ্ছে e টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই নিচে কি থাকলো, দেখো রুট ওভার a স্কয়ার মাইনাস e টু দি পাওয়ার x, এটার উপর স্কয়ার। ঠিক আছে, তো এখন আমি দেখো, এখন আমি e টু দি পাওয়ার x কে আমরা z ধরে নেব, e টু দি পাওয়ার x কে কি ধরে নেব, z ধরে নেব। দেখো e টু দি পাওয়ার x এটা সমান আমি কি ধরবো, z ধরলাম। তাহলে দেখো e টু দি পাওয়ার x dx এটা সমান কত হবে, dz হবে। জাস্ট প্রতিস্থাপন করে দাও এখানে। তাহলে দেখো প্রতিস্থাপন যদি করে দাও, তাহলে এটা e টু দি পাওয়ার x dx এটা সমান কত, dz লেখা যায়, ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস z স্কয়ার। তো এটা ডাইরেক্ট সূত্র, সাইন ইনভার্সের সূত্র। তাহলে এখানে লেখা যাবে হচ্ছে সাইন ইনভার্স z বাই a প্লাস হচ্ছে c। এবার জাস্ট মানগুলো বসাই দাও, z এর জায়গায় কি বসাবো, e টু দি পাওয়ার x বসাবো। তো দেখো এখানে কি হচ্ছে সাইন ইনভার্স e টু দি পাওয়ার x ডিভাইড বাই a প্লাস c, এটা হচ্ছে आंसर। বুঝতে পারছো, খুবই সহজে কিন্তু এগুলো করা যায়, দেখা মাত্রই করে দেওয়া যাবে। কারণ দেখো এটাকে তুমি z ধরলে এই পার্টটা তোমার কাটতে হইতো, তখন দেখো তুমি এটাকে z ধরলে সোজা মতো তোমার dz প্রতিস্থাপিত হয়ে গেল, খুব ইজিলি করা যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আসো। পরবর্তী প্রশ্ন বলছে যদি x³ + 3x² + x + 4 = 0 হয়, সমীকরণে একটা মূল দেওয়া আছে 1, তাহলে অপর মূলদ্বয় যোগফল ও বিয়োগফল, অপর মূলদ্বয়ের যোগফল, তাহলে আমাদের মূল করা তিনটা, একটা আলফা, একটা বিটা, একটা গামা। আলফা অলরেডি দেওয়া আছে, তাহলে অপর মূলদ্বয়ের যোগফল মানে কি বিটা প্লাস গামা বের করতে হবে, আর অপর মূলদ্বয়ের গুণফল বের করতে হবে। সমস্যা নেই, আমরা মূলদ্বয়ের যোগফল বের করি। দেখো আলফা প্লাস বিটা আমরা কি হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা জানি হচ্ছে মাইনাস বি বাই এ, বি কত, বি হচ্ছে এক্স এর সহগ, এটা বি, এটার সামনে কি আছে, সমীকরণটা এমন হবে a x³ প্লাস হচ্ছে b x² প্লাস c x প্লাস হচ্ছে d, এটা ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে দেখো মাইনাস বি বাই, তাহলে b কত, মাইনাস b কত, x এর সহগ কত, মাইনাস 3/1, তাহলে আলটিমেটলি 3 পাচ্ছ। আলফার মান কত, 1 দেওয়া আছে, একটা মূল 1 দেওয়া আছে, প্লাস বাকি দুইটার যোগফল, এটা পেয়ে গেলাম। তাহলে দেখো বিটা প্লাস y কত হবে, বিটা প্লাস গামা, এটা সমান কত হবে, 1 এর পার চলে গেল, তাহলে -3 - 1 মানে কত, -4, পেয়ে গেলাম, একটা आंसर পেয়ে গেলাম। এরপরে তিনটার গুণফল কত বলো তো, আলফা বিটা গামা, এখানে যে আলফার মানটা বসাই দিব, তাহলে তো পরবর্তী দুইটার গুণফল পেয়ে যাবো, তাই না। আলফা বিটা গামা 3, এটা কত হবে, এটা হচ্ছে মাইনাস ডি বাই এ সূত্র। ঠিক আছে, মাইনাস ডি কত, ডি হচ্ছে কনস্ট্যান্ট 4 বাই হচ্ছে 1, আলফার মান কত 1, তাহলে 1 ইনটু বিটা গামা, তাহলে আলটিমেটলি বিটা গামা কত হবে, তো বিটা গামা কত হবে দেখো -4, তাহলে দুইটাই কিন্তু -4 প্লাস, একটা যোগফল -4 গুণফল -4, आंसर কত -44, 3 নাম্বারটা। ঠিক আছে, ট্রিক্স কাটাইছে দেখছো, মানে একটা মূল দেওয়া আছে, বলছে অপর দুইটার যোগফল, কিন্তু তিনটার যোগফল থেকে অপরটার যোগফল পাওয়া যায়, আবার অপর দুইটার গুণফল, তিনটার গুণফল থেকে অপরটার গুণফল পাওয়া যায়। অনেকে বুঝতে পারবে না, অনেকে ভুল করে আসবে। তো রাবিতে এই ধরনের ট্রিকি প্রশ্নগুলো দেয়, তো তুমি যদি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস না করো ধরা খেয়ে যাবা। এই যে প্রশ্ন যারা দাগাইছে এটা পুরোপুরি ধরা খাইছে, এটা প্রশ্ন
বেশি প্রশ্ন দাগাইতেই পারে নাই, এই জন্য কাটমার্কটা কম ছিল গ্রুপ 2 তে। ঠিক আছে, এবার দেখো জেড ডান ইকুয়াল 0 হলে কাল্পনিক সংখ্যার জন্য আর্গুমেন্ট জেড জেড বার কত হবে। তো এখানে মূলত জেড যদি যারা 0 না হয় তাহলে এটা ধনাত্মক একটা সংখ্যা হয়। দেখো এটা মানে কন্ডিশনে জেড ইনটু জেড বার সমান সমান জেড স্কয়ার আসে। ঠিক আছে, মূলত সব জেড স্কয়ার এই মানটা আসে এবং এটা একটা ধনাত্মক মান। যদি জেড ডাজ নট ইকুয়াল 0 হয় তাহলে এটা কি হবে, এটা একটা এই মানটা হবে একটা ধনাত্মক মান। ঠিক আছে, একটা ধনাত্মক সংখ্যা হবে, ধনাত্মক সংখ্যা 1 বা 2 এরকম কিছু একটা আসে। দেখো 1 + 0 0 হয় এরকম। তাহলে এর ক্ষেত্রে আর্গুমেন্টটা কত আসে, আর্গুমেন্ট এটা সমান কি, আর্গুমেন্ট জেড এটা সমান কিন্তু তোমার হচ্ছে π/2 আসে। ঠিক আছে, 0 ডিগ্রি আসবে, এটা কত আসবে 0 ডিগ্রি আসে, বুঝতে পারছো। tan ইনভার্স, এই যে tan ইনভার্স 0/1 তার মানে কত, tan ইনভার্স 0, tan ইনভার্স 0 0 মানে হচ্ছে 0। ঠিক আছে, এটা কি হবে, आंसर হচ্ছে 0 নাম্বার। ঠিক আছে, তাহলে জেড স্কয়ার মানটা যেহেতু 0 হবে না তাহলে এটা একটা ধনাত্মক শূন্য হবে। তো ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য এই যে tan ইনভার্স কত হবে 1, যে কোনো একটা সংখ্যা হইতে পারে, সাপোজ 1 হইলো, তাহলে 1 কে কাল্পনিক কিভাবে 0 + i লেখা যায়। তাহলে এই যে tan ইনভার্স কত হবে বলতো, i এর সহগ উপরে নিচে হবে বাস্তব সংখ্যা। তাহলে দেখো 0/1 মানে কি 0, tan ইনভার্স 0 মানে কত 0, তাহলে आंसर কত হবে 0। নেক্সট আসো, এখানে কোন একটা বিন্দু থেকে আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তুর গতিপথ, আলফা কোণে প্রক্ষিপ্ত মানে একটা প্রাস। ঠিক আছে, একটা প্রাস, এই যে তুমি প্রাস নিক্ষেপ করলা ভূমির সাথে আলফা কোণে। ঠিক আছে, তো এখন বলছে যে t1 সময়ে, t1 ও t2 দুইটা সময়, তো t1 সময়ে উলম্ব আণবিক উপাংশ, দেখো আণবিক উপাংশ v বেগে তুমি নিক্ষেপ করলা। ঠিক আছে, এদিকে v বেগ, তো v এদিকে হলো vy, এদিকে থাকলো কত vx। দেখো আচ্ছা বলো তো এই বরাবর কি কোনো অভিকর্ষ ত্বরণ আছে বা অভিকর্ষ বল আছে, কিছু কি আছে, কিন্তু উপরে দিয়ে গেলে আমরা কি পাচ্ছি, এর বিপরীত দিয়ে কি আসে, জি কাজ করছে এবং সর্বোচ্চ বিন্দুতে গেলে এটা কি হয়, এখানে এসে তোমার v এর মানটা কি 0 হয়ে যায়। তো এই উপরে উঠতে গেলে কিন্তু শুধুমাত্র vy এটাই কাজ করে, উপরে উঠতে গেলে vy এর মানটাই কাজ করে। তো t1 t2 সময় vy টা চেঞ্জ হয়, t1 t2 সময় উলম্ব দিকে উপাংশ এইটা চেঞ্জ হয়, কিন্তু আনুভূমিক দিকে যে উপাংশ আছে v cos আলফা এই মানটা যেটা আছে এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এটা t1 সময়েও v cos আলফা এবং t2 সময়েও তোমার হচ্ছে v cos আলফা, তার মানে মানটা কিন্তু কনস্ট্যান্ট থাকে, পরিবর্তন হয় না। ঠিক আছে, প্রাসের ক্ষেত্রে উলম্ব উপাংশ চেঞ্জ হতে থাকে, বাট এদিকে আমাদের কিন্তু কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, আনুভূমিক দিকে উপাংশ কোনো চেঞ্জ হবে না, তার মানে আগে যা ছিল এখনো তাই। t1 এ যদি e1 হয়, t2 যদি e2 হয়, দুইটা একই জিনিস, তাহলে দুইটা সমানই হবে, তাহলে आंसर কোনটা, এই নাম্বারটা। ঠিক আছে, মাথায় রাখবা। প্রাসের ক্ষেত্রে প্রাসের সূত্রগুলো দেখে নিও, প্রাসের সূত্র থেকে প্রশ্ন আসে ডাইরেক্ট, ম্যাথ খুব কমে আসে, ডাইরেক্ট সূত্র থেকে প্রশ্ন আসে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন বলছে 3,2 এবং -2,1 বিন্দুগামী পরাবৃত্তের অক্ষরেখা x অক্ষ হলে পরাবৃত্তের সমীকরণ কোনটা। তাহলে অক্ষরেখা কোনটা, অক্ষরেখা যদি x হয় তাহলে সমীকরণ যখন বের করতে বলে তখন আমরা ধরি যে সমীকরণ সেটা কত হবে, y² ইকুয়াল কত হয় x + b, এরকম ভাবে সমীকরণ ধরে নিতে হবে। যেহেতু আমাদের x হচ্ছে অক্ষরেখার জন্য কি এক ঘাত, সেটা মূলত অক্ষ, তাহলে y² x + b, এটা হচ্ছে 1 নাম্বার। এবার তোমাকে বললো যে এই পরাবৃত্তটা এই বিন্দুগামী এবং এই বিন্দুগামী, তো দুইটা বিন্দুগামী হলে দুইটা রেখা, দুইটা সমীকরণ তুমি পাবা, ওই দুইটা সমীকরণ সমাধান করে a আর b এর মান পাবা। ঠিক আছে, a আর b এর মান পাবা। আবার তুমি অপশন টেস্ট করে দেখতে পারো যে মিলে কোনটা, বিন্দুগামী যেহেতু বলছে তাহলে মিলে কোনটা, দেখি তো আমরা একটা অপশন টেস্ট করে দেখতে পারি, ওটা ঝামেলা, আমরা সলভই করে ফেলি। তুমি অপশন টেস্ট করতে গেলে সবগুলো অপশন দেখো এটার সাথে মিলবে, এটার সাথে মিলবে, সবগুলাই চেক করতে হবে, যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাবে না। তো তুমি চাইলে এখানে অপশন টেস্টও করতে পারো। ঠিক আছে, এই পরাবৃত্তগুলোর মধ্যে, ঠিক আছে, অপশন টেস্টও করতে পারো, এই পরাবৃত্তগুলোর মধ্যে কোন পরাবৃত্তটা এই দুইটা সমীকরণকে সিদ্ধ করে, যে দুইটা সমীকরণ সিদ্ধ করবে সেটা হবে आंसर। ঠিক আছে, সেটা হবে উত্তর। তাহলে আমরা একটা সমাধান কিভাবে করা হয় এটা দেখি, এটা গেল অপশন টেস্ট, আর একটা সমাধান কেমনে করে। তাহলে প্রথমে বলছে কি বলতো 3,2 বিন্দুগামী হলে, তাহলে দেখো x এর মান 3 আর y এর মান কত 2 বসাবো, তাহলে 2 এর পুরো স্কয়ার মানে 4, আর এর পাশে দেখো কত আছে 3a প্লাস দেখো b, এটা গেল আমাদের মনে করো 2 নাম্বার সমীকরণ। এরপরে দেখো এখানে আমরা কি পেলাম, যে বলা হচ্ছে -2, হচ্ছে 1 বিন্দুগামী, এত বিন্দুগামী, এটা হলে -2 হচ্ছে x এর মান, তাহলে যদি -2 বসাই এটা 1, তার মানে দেখো এখানে 1 থাকলো, এবারে থাকলো -2a, এবারে থাকলো +b, এটা হলো 3 নাম্বার সমীকরণ। তো দুইটা সমীকরণ আমরা কিন্তু পাইলাম, এই দুইটা সমীকরণ আমাদের ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে আমরা কিন্তু a আর b এর মান পাবো। দেখো প্রথমে যদি বিয়োগ করি তাহলে b ভ্যানিশ হয়ে গেল, এর মানটা পাবা। তো দেখো প্রথম কাজ আমরা কি করব, 2 থেকে 3 বাদ দাও, 2 থেকে 3 বাদ দাও, তাহলে 2 থেকে যদি 3 বাদ দাও, দেখো 4 থেকে 1 বাদ দিলে কত, এই পাশে 3 থাকে, আর এই পাশে দেখো 3a থেকে 2a বাদ দিলে মাইনাস আছে, যেহেতু মাইনাস আছে প্লাস হয়ে যাবে,
তাহলে 5a হয়ে যাবে, এখানে 5a হয়ে যাবে। আর দেখো a b কাটা, তাহলে এখানে দেখো এর মান তুমি পেলা, এর মান কিন্তু অলরেডি পেয়ে গেলা 3/5। এবার সেম ভাবে কি করতে হবে বলো তো, এখন তোমাকে এটাকে দুইটা এর মানটা যে কোনো একটা সমীকরণ তুমি বসাই দেবে, এর মানটা যে কোনো একটা সমীকরণ বসালে বি এর মানটা তুমি পেয়ে যাবা, ঠিক আছে, বি এর মানটা তুমি পেয়ে যাবা। তো দেখো আমরা যদি 3 নম্বরে বসাই দিই, 3 নম্বরে বসাই এ ইমপ্লাইজ 3 নম্বরে আমরা যদি বসাই দিই তাহলে কি পারছে দেখো তো, এখানে 1 থাকলো -1 ইকুয়াল দেখো -2 × 3 ডিভাইড বাই 5 প্লাস দেখো বি, ঠিক আছে। তাহলে দেখো এখানে 3 × 6/5, তাহলে বি এটা সমান কত আসছে 1 মাইনাস এবার প্লাস হয়ে যাবে প্লাস 6/5। তাহলে ক্যালকুলেশন করলে দেখো 5 চলে আসে নিচে, 5 প্লাস এখানে 11/5, তাহলে বি এর মান তোমার কত পেলো 11/5 পেলে, আর এর মান পাইছো 3/5। এই সমীকরণে বসাই দিলে কাজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সমীকরণে বসাই দিও, অতএব দেখো y² ইকুয়াল কত, এর মান কত আসছে 3/5, 3/5 × x প্লাস বি এর মান কত আসছে 11/5। 5 লসাগু 5 এবার চলে আসবে, 5 লসাগু হলে 5 এবার চলে আসবে, 5y² ইকুয়াল কত থাকে বলো তো 3x + 11। তো এটাই হচ্ছে উত্তর। দেখো 5y² + 3x + 11, এটা সি নাম্বারটা, ঠিক আছে। তো এইভাবে পরাবৃত্তের সমীকরণ দেওয়া থাকলে বা বের করতে বললে আমরা এইভাবে বের করব। ধরে নিব y² = x + b একটা সমীকরণ পরাবৃত্তের, এই বিন্দুগামীর জন্য একটা সমীকরণ, এই বিন্দুর জন্য একটা সমীকরণ। এটা একটা প্রসেস, আর একটা প্রসেস হলো অপশন টেস্ট করা। চারটা সমীকরণ তুমি দুইটা অপশন দিয়ে বিন্দু দিয়ে স্যাটিসফাই যেটা করবে সেটা হবে উত্তর। যেহেতু বিন্দুগামী বলছে তাহলে অবশ্যই বিন্দু দ্বারা কি করবে স্যাটিসফাই করবে, যেটা তোমার কাছে সহজ মনে হয় সেটা তুমি করবে। এরপরে দেখো অসমতার একটা প্রশ্ন। তো অসমতা দেখো এখানে x + 1, এই x + 1 এর মানটা আমরা দুইটা মান পাবো, ঠিক আছে। x + 1 এর মডুলাস দেওয়া আছে, এটা দুইটা মান আমরা পাবো, একটা হচ্ছে +x + 1 কখন, যখন হচ্ছে আমাদের x + 1 এর মানটা পজিটিভ হবে, ঠিক আছে। এবং আরেকটা মান পাবো সেটা হচ্ছে কি -x - 1, নেগেটিভ x + 1 অ্যাকচুয়ালি কখন, যখন x + 1 এর মানটা নেগেটিভ হবে, ঠিক আছে। তাহলে আমরা দুইটা কেস ধরে নিব, কেস 1, ঠিক আছে, কেস 1 কখন, যখন ধনাত্মক x + 1 এর মানটা কি বলতো ধনাত্মক, তখন আমরা কি লিখতে পারি, তখন এই মডুলাসটা উঠাতে আমরা পজিটিভ x + 1 বসাবো। তাহলে দেখো 1 মডুলাস এখানে হচ্ছে x + 1 < 3। তো অসমতার ক্ষেত্রে কাজ কি, তোমার চলকের সাথে যেটা আছে ওটা ভ্যানিশ করা, যেহেতু +1 আছে আমরা কি করব ওইটাকে -1 দিয়ে বিয়োগ করে দেব, -1 দিয়ে যোগ করব। তাহলে কি আসে দেখো তো 1 - 1 মডুলাস x + 1 - 1 3 - 1। তাহলে দেখো এখানে কি আসে, এখানে 0 মডুলাস x < 2। তাহলে দেখো x এর মানটা কি আসছে দেখো তো, এখানে x এর মানটা আমি কি বলতে পারি, x এর মানটা হচ্ছে 0 এবং 2 এর মধ্যে, 0 এবং 2 এর মধ্যে, 0 থেকে বড় 2 এর থেকে ছোট। তাহলে মধ্যে বলতে কি ফার্স্ট ব্র্যাকেট বোঝায়। ফার্স্ট ব্র্যাকেট মানে কি, যে 0 এবং 2 না, কিন্তু 0 এবং 2 এর মাঝামাঝি যারা আছে, তাহলে এখানে 0, 2 আমরা লিখতে পারি। এটা গেল প্রথম কেস। এবার সেকেন্ড কেসে যদি আমরা যাই, কেস 2, এটা কখন, এটা হচ্ছে যখন নেগেটিভ হবে, x + 1 এর মানটা নেগেটিভ হবে, ঠিক আছে, x এর মানটা নেগেটিভ হবে। নেগেটিভ হলে কি আমরা জাস্ট নেগেটিভের জায়গায় কি এই যে x + 1 এর জায়গায় -x + 1 বসাবো। তাহলে এখানে 1 মডুলাস অফ -x + 1 < 3। তো যেহেতু এখানে মাইনাস আছে, তো চলকটাকে আমরা মাইনাস রাখবো না, ওইভাবে -1 দিয়ে গুণ করব। যখন তুমি -1 দিয়ে গুণ করবা তখন তোমার অসমতার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তো অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে এদিকে ঘুরে যাবে, দেখো 1 এটা হয়ে যাবে এরকম, x + 1 দিকটা দেখো ঘুরে গেল, দিকটা ঘুরে গেল কখন, যখন -1 দিয়ে আমরা গুণ করব, -1 দিয়ে গুণ করব, এই যে -1 দিয়ে গুণ। তাহলে ওই সেম প্রসেসে আমরা কি করব, 1 দিয়ে ভাগ বিয়োগ করে দিব, দেখো 1 মাইনাস, ঠিক আছে 1 - 1 মডুলাস এখানে তোমার থাকলো কত, x + 1 - 1 3 - 1। তাহলে দেখো এখানেও কি থাকলো 0 হচ্ছে x < 2। আচ্ছা হিসাব কি ঠিক আছে নাকি কোথাও ভুল হলো, ও একটু ভুল হয়ে গেছে মিস্টার হোসেন। সেটা দেখো যদি -1 দিয়ে ইয়ে করলাম তাহলে দেখো এখানেও মাইনাস হবে, অ্যাকচুয়ালি এখানেও মাইনাস হবে। তো এখানে তোমার -4 চলে আসবে, -1 এ 4 চলে আসবে, এখানে তোমার ভ্যানিশ হবে যেহেতু মাইনাস, এখানে তোমার মাইনাস হবে -1, আমরা +1 কে কাটার জন্য মাইনাস করতে, এখানে তোমার -2 থেকে যাবে, ঠিক আছে। দেখো এখানে কি থাকলো, এখানে একটু ভুল হয়ে গেছে, দাঁড়াও ভাইয়া এখানে একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা খেয়াল করি যেহেতু -1 দিয়ে আমি গুণ করছি, তাহলে কি এই চিহ্ন 1 আর 3 চিহ্ন তো পরিবর্তন হবে, তাই না। দেখো -2 এদিকে তোমার হচ্ছে x -4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x এর এলিমেন্ট কি বলতো, -2 এবং 4 বাদ দিয়ে তার মাঝামাঝি গুলা। তাহলে এখানে -2 হচ্ছে -4 যেটা এটা ছোট থাকে -2 এর থেকে, যেন আমরা কি বলবো
এক্স এলিমেন্ট অফ -4টা আগে বসবে, যেহেতু -4টা ছোট নেগেটিভের সংখ্যার ক্ষেত্রে -2। দেখো আমরা দুইটা মান পাইলাম না, এখানে এক্স এলিমেন্ট অফ 0,2 এর মধ্যেও আছে আর -4,2 এর মধ্যেও আছে। তাহলে আমরা কি করব, দুইটার মধ্যে আছে, তাহলে কি করব, দুইটার ইউনিয়ন করে দিব, অতএব এক্স এলিমেন্ট অফ কি হবে, এই দুইটার মধ্যে আছে, তাহলে দুইটার ইউনিয়ন হবে। তাহলে দুইটার ইউনিয়ন হবে, দেখো -4, -2 ইউনিয়ন অফ কত থাকে 0,2। এটা হচ্ছে অ্যান্সার। কই আছে দেখো তো, সি নাম্বারে। তো এইভাবে আমাদের অসমতার প্রশ্নগুলো সলভ করতে হবে যদি মডুলাস দেওয়া থাকে, ঠিক আছে। তো যদি এক্স এর মানটা এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, তাহলে এটা কি করব, ইউনিয়ন করে দেব। আচ্ছা দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, 4x² + py² = 80 উপবৃত্তটি 0,4 বিন্দু দিয়ে অতিক্রম করলে উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত। তাহলে এটা একটা উপবৃত্ত, বাট এখানে p এর মানের জন্য আমরা উৎকেন্দ্রিকতা বের করতে পারতেছি না, ঠিক আছে। তাহলে উৎকেন্দ্রিকতা বের করার জন্য কি করতে হবে, p এর মানটাকে বের করতে হবে। তাহলে p এর মান বের করার জন্য তোমাকে বলছে যে এই উপবৃত্তটা এই বিন্দু দিয়ে যায়, তাহলে বিন্দু বসায় দাও, বিন্দু বসালে তুমি p এর মানটা অলরেডি পেয়ে যাবা। দেখো 0,4 বিন্দুগামী, 0,4 বিন্দুগামী হলে আমরা বসাই দেই, 0 বসাবো x এর জায়গায়, 0,4। তাহলে x এর জায়গায় কি বসাবো, 0 বসাবো, আর y এর জায়গায় কি বসাবো, 4 বসাবো। তাহলে বসাই দাও, 4 × 0² প্লাস দেখো p × 4² এটা ইকুয়াল কত হবে, 80। তাহলে দেখো এখানে 0 চলে আসলো, 0 প্লাস হচ্ছে 16p, এটা কত, 80 হলো। তাহলে p এটা সমান কত, 80 / 16, তার মানে কত, 5 থাকবে। এটা সমান কত থাকবে, 5 থাকবে। তাহলে সমীকরণটা কেমন হবে, সমীকরণটা হবে এমন, 4x² প্লাস হচ্ছে 5y² করে কত বলো, 80। এবার আমাদের কাজ কি বলতো, এই পাশে 1 বানানো, তাহলে 1 বানায় নাও, তাহলে উভয় পক্ষে 80 দিয়ে ভাগ করে দাও। 4x² / 80 যোগ 5y² / 80 ইকুয়াল কত হবে, 1। তাহলে কাটো, 4 দিয়ে কাটো, তাহলে x² / 20 প্লাস দেখো 5 দিয়ে কাটতে হবে, ঠিক আছে, 5 দিয়ে কাটো, 5 দিয়ে 80 কাটলে কত হবে, 16 থাকে, আমরা দেখলাম কিছুক্ষণ আগে। তো y² কত বলো তো, 16, এটা কত, 1, ঠিক আছে। তাহলে এবার উপবৃত্ত, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে a² কত, a² হচ্ছে 20 আর b² মান কত, b² মান হচ্ছে 16, তাহলে এর মানটা বড়। তাহলে দেখো e, অতএব উৎকেন্দ্রিক কত হবে, e এটা সমান কত, √1 - b² a², ক্যালকুলেশন করে ফেলো। 1 - b² কত, 16, a² কত, 20, ঠিক আছে। এবার হিসাব করে ফেলো, তাহলে দেখো √ উপরে থাকলো 20 মাইনাস হচ্ছে 16 ডিভাইড বাই হচ্ছে 20, তাহলে দেখো √ উপরে কত হলো, 6 ডিভাইড বাই হচ্ছে 20, 6 আচ্ছা 20 মাইনাস 16, তার মানে এখানে কত, 4 থাকে, 4 ডিভাইড বাই হচ্ছে 20, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি লেখা যায়, √ উপরে থাকলো 2 আর নিচে থাকলো কত, 20 কে আমরা কি লিখতে পারি, 4 × 5 লিখতে পারি না, তাহলে 2√5 লেখা যায়, এটাকে 2 দিয়ে কাটা, তার মানে কত, 1/√5, এর মান কত, 1/√5। তো এইভাবে খুব সহজে আমরা ইজিলি উৎকেন্দ্রিকতা বের করতে পারবো, ঠিক আছে। উৎকেন্দ্রিক সূত্র কি, e = √1 - b²/a², যখন আমরা দেখতে পাচ্ছি এর মানটা কি বড়, এর মানটা বড়, এর মান বড় হলে সূত্র হবে কি এটা, ঠিক আছে। তো এটা পেয়ে গেলাম আমরা। নেক্সট আসো, পরবর্তী প্রশ্ন আমরা যাই। পরবর্তী প্রশ্ন এখানে আসছে কত, k এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হবে। তাহলে একটা যদি আলফা হয়, একটা কি হবে, 1/α, তাই না। তাহলে আমি অতএব মূলদ্বয়ের গুণফল সমান কি জানি বলতো, মূলদ্বয়ের গুণফল এটা সমান কি লেখা যায়, আলফা × 1/α সমান কত বলতো, -c/a। c কত, এই যে এটা হচ্ছে c, এটা হচ্ছে কত, a, মাইনাস গুণফলের কত, c/a, তো c কত, 3k + 1, 3k + 1 ডিভাইড বাই হচ্ছে k² - 3, ঠিক আছে। এটা সমান কত, 1 আসে না। তাহলে তাই দেখো আমরা লিখতে পারি হচ্ছে 3k + 1, 1 এর সাথে এবার আড়াআড়ি গুণ হয়ে যাবে, তাহলে কি থাকলো, k² - 3 থাকলো। সবগুলো একদিকে নিয়ে সমাধান করে ফেলো। দেখো k² - 3k - 3 - 1 এটা ইকুয়াল কত হবে, 0 হবে। ওই পাশে নিয়ে গেছি, তাহলে দেখো k² - হচ্ছে 3k - 4 এটা ইকুয়াল কত, 0। আবার মিলটা উৎপাদক করো এখানে, দেখো k² - 4k + k - 4 = 0। তাহলে পেয়ে যাবো, দেখো k কমন নাও, তাহলে k - 4 থাকে প্লাস 1 কমন নিলে k - 4 থাকে, এটা ইকুয়াল 0। তাহলে আমরা দেখি এখান থেকে লেখা যাইতে পারে যে k + 1 ইনটু দেখো কি থাকলো, k - 4,
ঠিক আছে, কে মাইনাস 4 ইকুয়াল 0। অতএব আমরা বলতে পারি যে কে প্লাস 1 এটা ইকুয়াল 0, অতএব কে ইকুয়াল কত হবে -1 এবং কে মাইনাস 4 এটা ইকুয়াল 0, অতএব কে সমান কত হবে 4। অ্যানসার কত 4। ঠিক আছে, তো এইভাবে আমাদের এই সমাধানগুলো করতে হয়। শর্ত দেওয়া থাকবে, গুণফল বা যোগফল থেকে তুমি ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবা। নেক্সট আসো, এখানে বলছে দেখো এবার কোন মানের জন্য এই সমীকরণের মূলদ্বয়ের যোগফলটা হবে গুণফলের 5 গুণ, যোগফলটা হবে গুণফলের 5 গুণ। তার মানে এই যে যোগফল যেটা আছে আলফা প্লাস বিটা, এটা সমান কত হবে গুণফলের 5 গুণ আলফা বিটা। এই শর্ত তোমাকে দেওয়া আছে, ঠিক আছে, এই শর্ত দেওয়া আছে, এই শর্ত থেকে তোমাকে এম এর মানটা বের করতে হবে, কোনো সমস্যা নাই। চলো আমরা প্রথমে আলফা প্লাস বিটা আর আলফা বিটা এটা বের করি, বের করে এই সমীকরণে বসাই দিব। তাহলে দেখো আলফা প্লাস বিটা সমান কত হবে, মূলদ্বয়ের যোগফল কত হয় মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ যদি হয় তাহলে মাইনাস বি, বি কত এক্স এর সহগ, সেটা দেওয়া আছে মাইনাস এম প্লাস 7 ডিভাইড বাই হচ্ছে এক্স এর সহগ কত 1। তার মানে আমি পাচ্ছি কত মাইনাস প্লাস হয়ে গেল এম প্লাস 7। ঠিক আছে, এটা সমান তুমি পাচ্ছ কত আলফা প্লাস বিটা। ঠিক আছে, আবার এবং মূলদ্বয়ের গুণফল আলফা বিটা এটা কত হবে সি বাই এ, সি কত ভাই 5/1। তার মানে আলটিমেটলি কত এখানে আলফা বিটার মান কত হবে 5। তো বসাই দাও এখানে, তো বসাই যদি দেই তাহলে আলফা প্লাস বিটার মানটা কত পাইলাম m প্লাস 7। অতএব দেখো m প্লাস 7 এটা সমান কত হবে এ বি এর গুণফল, আলফা বিটার গুণফলের 5 গুণ, তার মানে 5 ইনটু হচ্ছে 5। এই পাশে কত পেলাম 25 পাইলাম, আর এই পাশে কত আছে m প্লাস 7 আছে। অতএব দেখো m এর মানটা কত হবে 25 মাইনাস 7, তার মানে কত 18। অ্যানসার কত এই নাম্বারটা। ঠিক আছে, জাস্ট প্রশ্নটা বুঝবা, শর্তটা কি দেওয়া আছে ওইটা লিখবা, লিখলেই তোমার অর্ধেক ম্যাথ হয়ে গেছে। ঠিক আছে, এই প্রশ্নগুলো সহজ আছে, কম সময় করার মতো। এবার দেখো এত বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, এটাও সহজ। দেখো একটা রেখা, এটার উপর তুমি লম্ব আঁকাইছো, দেখো তো এটার পাদবিন্দুটা আলটিমেটলি কোথায় অবস্থান করছে, এই যে এবি রেখা, এটার পাদবিন্দু কোথায় সি, সিডি মনে করো লম্ব, এই লম্বের পাদবিন্দু কোনটা সি, এবি এর উপর অবস্থান করছে না, তাহলে অবশ্যই সি বিন্দু দ্বারা কি করবে এবিটা সিদ্ধ করবে। সি বিন্দু কি করে, সি বিন্দু এবিকে সিদ্ধ করে, এবিকে কি করে সিদ্ধ করে। তাহলে আমরা কি করব এখানে অপশন টেস্ট করব যে এই বিন্দু কোন বিন্দুটা বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। তাহলে দেখো এই পয়েন্ট তুমি যদি বসাও, দেখো এখানে কি আসছে 3 দুগুণে 6, 6 মাইনাস হচ্ছে 4 মাইনাস 2, এটা ইকুয়াল কত আসে দেখো তো 6 মাইনাস 6 মানে কত আলটিমেটলি 0 চলে আসে, 0 চলে আসে। তার মানে আমি দেখতে পেলাম যে এ নাম্বার অপশনের জন্য আমাদের এই পাশে বাম পক্ষ আর ডান পক্ষ কি হচ্ছে সমান আসছে। তার মানে যে অপশনটার জন্য তুমি স্যাটিসফাই করবা এই সমীকরণটা, ওইটাই হবে হচ্ছে এই যে পাদবিন্দু। ঠিক আছে, কারণ কি পাদবিন্দু মানে এই রেখার উপরেই অবস্থান করতেছে, তার মানে এটা দ্বারা অবশ্যই স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে। অ্যানসার হবে কোনটা বলতো এ নাম্বারটা। নেক্সট আসো, তোমাদের বলছে এত বৃত্তের কেন্দ্রগামী এবং এক্স অক্ষের উপর লম্ব রেখা, এটা মাথায় রাখো, এক্স অক্ষের উপর লম্ব, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ y অক্ষ, এক্স অক্ষের উপর লম্ব, তাহলে কি এরকম একটা সমীকরণ না, তাহলে এটা কি x ইকুয়াল টু a, এই টাইপের সমীকরণ না, x ইকুয়াল টু a এই টাইপের সমীকরণ না। এটা যদি আমাদের x অক্ষ হয়, এটা হচ্ছে y অক্ষ, তাহলে দেখো x ইকুয়াল টু a রেখাটা কি হচ্ছে x এর উপর লম্ব, তাহলে এরকম একটা সমীকরণ পাবো। তাহলে ধরি সমীকরণটা কেমন হচ্ছে, সমীকরণটা ধরে নিলাম যে x ইকুয়াল টু কত x ইকুয়াল টু a। এবার এর মানটা বের করতে পারলে কাজ শেষ। এখন এটা কোন বিন্দুগামী, এটার কেন্দ্রগামী, তাহলে এটা কেন্দ্র তো তোমাকে বের করতে হবে। তাহলে কেন্দ্র সি কত হচ্ছে বলতো, দেখো x এর সহগকে -2 দিয়ে ভাগ, যেহেতু মাইনাস দিয়ে জন্য -2 দিয়ে ভাগ করবো, কেন্দ্র বের করার সময় -2 দিয়ে ভাগ করবো। এটা ভাগ -2 দিয়ে ভাগ করলে কত থাকে 2 থাকে, আর এখানে দেখো -2 দিয়ে ভাগ করলে কত থাকে -3 থাকে। তাহলে দেখো x ইকুয়াল টু a রেখাটি এই কেন্দ্রগামী, তার মানে এই বিন্দুগামী হবে c, 2, -3 বিন্দুগামী। অতএব তাহলে বিন্দুগামী যদি হয় তাহলে এটা স্যাটিসফাই করবে, তাহলে আমরা বলতে পারি x এর জায়গায় 2 বসাও, তাহলে 2 ইকুয়াল a। অতএব এর মানটা কত আসছে, এর মান তোমার 2 আসছে। অতএব সমীকরণটা কেমন হবে, অতএব সমীকরণ হবে x ইকুয়াল টু a, তাহলে x ইকুয়াল a কত 2, তার মানে x - 2 ইকুয়াল 0, এটা হবে সমীকরণ। বা x ইকুয়াল টু রেখা, এই যে ডি নাম্বারটা যেভাবে থাকে সেভাবে। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে x অক্ষের লম্ব রেখার সমীকরণ কি x ইকুয়াল টু k অথবা x ইকুয়াল a। এবার এই রেখাটা এর কেন্দ্র দিয়ে যায়, তাহলে কেন্দ্র বের করব, যেহেতু কেন্দ্র দিয়ে যায় তাহলে কেন্দ্র দ্বারা কি রেখাটা স্যাটিসফাই করে, তাহলে তুমি x এর জায়গায় কি বসাবে 2 বসাই এর মানটা বসাই দিবা, কারণ এখানে তো y নাই আছে। ব্যাস এর মান পেয়ে গেলাম, তাহলে সমীকরণে বসাই দাও, 1 নম্বর সমীকরণে বসাই দাও, কাজ শেষ। নেক্সট আসো, এখানে বলছে কি দেখো যদি tan θ = 6/8 হয় এবং cos θ নেগেটিভ, তাহলে এটার মান বের করো। সমস্যা নাই, দেখো tan θ পজিটিভ কিন্তু cos θ নেগেটিভ, এটা কোথায় বলো তো, এটা কোথায়, দেখো tan θ কোথায় পজিটিভ, প্রথম চতুর্ভাগে পজিটিভ এবং তৃতীয় চতুর্ভাগে tan পজিটিভ, তাই না।
10 পজিটিভ, তার মানে প্রথম চতুর্ভাগে যদি হইতো তাহলে প্রথম চতুর্ভাগে কিন্তু সবাই পজিটিভ। যদি এই 10 প্রথম চতুর্ভাগে হইতো তাহলে কজও কিন্তু পজিটিভ হইতো, বাট তোমাকে বলেছে 10 এর মানটা পজিটিভ কিন্তু cos থিটার মানটা কি নেগেটিভ, কারণ আছে, কারণ তুমি sin থিটার মান বের করবে না ওইটা পজিটিভ না নেগেটিভ, এটার জন্য এই শর্ত দিয়ে দিছে, ঠিক আছে। তাহলে যেহেতু cos থিটা নেগেটিভ তাহলে অবশ্যই প্রথম চতুর্ভাগে না, এটা কি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে। আর তৃতীয় চতুর্ভাগে কজও নেগেটিভ সাইনও নেগেটিভ, কজও নেগেটিভ সাইনও নেগেটিভ, এটাই মূলত খেল, এটাই মূলত খেল, ঠিক আছে। তাহলে sin থিটার মানটাও নেগেটিভে আসবে। তাহলে দেখো tan থিটা সমান সমান কি দেওয়া আছে, tan থিটা tan সমান দেওয়া আছে 6/8, তার মানে এটা কি লম্ব, এটা কি বলতো ভূমি। তাহলে অতএব অতিভুজ কত হবে, অতিভুজ এটা কত হবে বলতো রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো 6 স্কয়ার প্লাস কত 8 স্কয়ার, 36 আর কত 64, তার মানে রুট ওভার 100। তাহলে এখানে কি হবে বলতো প্লাস মাইনাস 10 হবে। এখন হচ্ছে হিসাব নিকাশ, এখন এই হিসাবে তুমি প্লাস নিবা না মাইনাস নিবা, যেহেতু sin থিটাও নেগেটিভ, যেহেতু sin থিটাও নেগেটিভ, cos থিটা ও sin থিটা নেগেটিভ, cos থিটা ও sin থিটা নেগেটিভ, নেগেটিভ, অতএব আমরা এখানে বসাবো, অতএব দেখো cos থিটা সমান কত হবে ভূমি বাই অতিভুজ, তাহলে অবশ্যই মাইনাস বসাবো, মাইনাস ভূমি বাই অতিভুজ, ভূমি কত ভাইয়া, ভূমি হচ্ছে নিচেরটা লম্ব বাই ভূমি, তাহলে উপরে হবে 8, অতিভুজ কত 10, এবার sin থিটা সমান কত হবে লম্ব বাই অতিভুজ, লম্ব কত, লম্ব হচ্ছে 6 মাইনাস 6/10, এই ভ্যালুগুলো এখানে বসাই দাও। অতএব দেখো sin থিটা মাইনাস cos থিটা ডিভাইড বাই sin থিটা প্লাস cos থিটা, ঠিক আছে। আবার তুমি এখানে চাইলে যে cos থিটা কমন নিলেও কিন্তু হয়ে যেত, ঠিক আছে, এত প্যারা নেওয়ার দরকার ছিল না, তাহলে তো হয়ে যেত, এত কাহিনী করলাম কেন। আচ্ছা দেখ ভ্যালুগুলো বসাই দাও, আসছে ভালো কথা, কোনো সমস্যা নাই। যদি cos থিটা কমন নিতাম না, cos থিটা কমন এখানে ইজিলি হয়ে যেত। দেখো cos থিটা যদি কমন নেই তাহলে দেখো sin থিটা বাই cos থিটা হয়ে যেত, তাহলে এখানে tan থিটা চলে আসে, tan থিটা -1, আর এখানে দেখো প্লাস চলে আসবে cos থিটা ইনটু tan থিটা প্লাস 1, এত কাহিনী করা লাগলো কেন, এটা কাটা। তাহলে দেখো এবার বসাই দাও, tan থিটার মান কত আছে দেখো তো 6/8 আছে না, তাহলে উপরে থাকলো 6/8 -1, নিচে থাকলো দেখো 6/8 প্লাস 1, ক্যালকুলেশন করে মান বের করো। তাহলে দেখো 8 লসাগু হচ্ছে এখানে, 8 লসাগু তাহলে 6 - 8, পরে কি হচ্ছে 6 + 8 ডিভাইড বাই 8, তাহলে এই 8 8 কাটা গেল, 6 - 8 মানে কত -2 ডিভাইড বাই 6 আর 8 কত হয়, 6 8 কত হচ্ছে 6 12 আর 2 14, তার মানে দেখো -1/7, এটা आंसर। তো কাহিনী তো করাই লাগতো না, এখান থেকে কাজ হয়ে যাচ্ছে, এটা না একটা খেয়াল করি নাই। তাহলে এই সমীকরণে আমি যদি cos থিটা কমন নেই তাহলে কমন মানে কি ভাগ না, sin থিটা বাই cos থিটা মানে tan থিটা, cos থিটা বাই cos থিটা মানে 1, এই যে tan থিটা -1, নিচে দেখো tan থিটা +1, মান বসাই দিয়ে ক্যালকুলেশন করে ফেলছি, কাজ শেষ। এবার আসলে লাস্ট প্রশ্ন সলভ করতে করতে আমার অবস্থা খারাপ গরমের মধ্যে। দেখো এই সমীকরণে মধ্যবর্তী দূরত্ব দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় সেই ক্ষেত্রে আমরা এই দুইটাকে কি করব, এক্স ওয়াই সহগগুলোকে সেম করব, এক্স ওয়াই কে সেম করতে হবে, কারণ সূত্র কি বলতো, দুইটা সরলরেখা সমান্তরাল সরলরেখা সূত্র হচ্ছে c1 - c2, মানে দূরত্ব দূরত্ব মডুলাস হবে, এটা মডুলাস ডিভাইডেড √ a² + b², অর্থাৎ x এর সহগ স্কয়ার, y সমীকরণটা এমন হইতে হবে অবশ্যই x প্লাস হচ্ছে by প্লাস c1 একটা সমীকরণ, এবং একটা সমীকরণ x প্লাস by প্লাস c2, এরকম দুইটা সমান্তরাল সরলরেখা হলে আমরা দূরত্ব এইভাবে সূত্র বের করব। x এর সহগ y এর সহগ সেম হইতে হবে। তো দেখো এখানে এই সমীকরণটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি, এটাকে 2 দিয়ে গুণ, এটাকে যদি 2 দিয়ে গুণ করো তাহলে সমীকরণটা কেমন হয়, 6x প্লাস দেখো 8y, 2 দিয়ে গুণ করলে এখানে -7 = 0 চলে আসে। আর এখানকার সমীকরণ কত, 1 নাম্বার, আর এটা দেওয়া আছে দেখো 6x প্লাস দেখো 8y -17 = কত 0, 2 নাম্বার। এবার সমীকরণ দেখো, এবার x এর সহগ y এর সহগগুলো সেম, জাস্ট c1 আর c2 ভিন্ন। অতএব মধ্যবর্তী দূরত্ব সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব এটা কত হবে c1 - c2, c1 - c2, তাহলে দেখো -7 - c2 প্লাস 17 হয়ে যায়, যেহেতু আগে মাইনাস আছেই, ডিভাইড বাই হচ্ছে √ a², x এর সহগ স্কয়ার প্লাস b² y এর সহগ স্কয়ার, তাহলে নিচে 10 আসে, 100 রুট করলে 10 আসে, 7 - 7, তার মানে এখানে উপরে 10 আছে, নিচে দেখো 10 কাটাকাটি করলে 1 আসে, 1 হবে উত্তর। আচ্ছা, তো এই ছিল মূলত আমাদের রাবি 25-26 সেশনের ম্যাথ পার্টটার সলভ, ঠিক আছে। তো ক্লাসটা কেমন লাগলো, অনেক সময় নিয়ে সলভ করলাম আসলে ভেঙে ভেঙে, তো হয়তো ধৈর্য নিয়ে দেখছো, যারা ফুল ক্লাসে দেখছো সকলকে আসলে ধন্যবাদ, ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু করবা। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবা, ক্লাস একটা লাইক করে দিবা, বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, এটাই মূলত আমাদের চাওয়া, ঠিক আছে। তাহলে সব আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম এক্সামসটাতে ভর্তি চলতেছে, তো যারা ভর্তি হবা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভর্তি দিতে পারবো, ঠিক আছে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।